রাতে খাওয়া দাওয়ার টেবিলে আম্মুকে বললাম, আম্মু একটা কথা বলার ছিল, বলবো কি? বল কি বলবি? বলছে কি, এখন তো বসেই থাকবো সবাই, তাই ভাবলাম প্রিয়াদের বাসা থেকে ঘুরে আসি। আমার সাথে প্রিয়া তাল মিলিয়ে বলল, খালামণি, আপনি চলেন। আর আপনি না গেলে দাদিকে নিয়ে যাই, কয়েকদিন থেকেই চলে আসবো। আম্মু প্রিয়ার দিকে তাকিয়ে বলল, এসবের কোনো দরকার নেই, বুঝলি? কারো এখন কোথাও যেতে হবে না। আর বিশেষ করে প্রিয়া, তুমি মাত্র স্কুলে ভর্তি হয়েছ, আর এখন বাড়িতে যেতে চাও। মনোযোগ দিয়ে পড়াশোনা করো, কোথাও যাওয়ার দরকার নেই। আর যদি এত বাবা মাকে মনে পড়ে, ওদের এখানে আসতে বলো। আমি তোমার ভালোর জন্য সব কিছু করেছি বলতে। আর আমি তোমাকে এখানে রেখে যাতে বেশি করে কাজ করতে পারি এই জন্য এমন করছি না। কিন্তু আমি এটা চিন্তা করছি যে তুমি চলে গেলে তোমার স্কুলের কি হবে। এই জন্য বলছি তোমার মা বাবাকে এখানে নিয়ে আসো, দরকার পড়লে কয়েকদিন থেকে পরে চলে যাবে নে। আর আমাদেরও গ্রামে দেখার খুব ইচ্ছে, বুঝলে? হ্যাঁ, একদিন সবাই মিলে যাব, এত চিন্তা করিও না। এখন বাকিটা তোমার ইচ্ছে, যাবে কি যাবে না। আম্মুর কথা শুনে প্রিয়া বলল, বুঝছি খালামণি, আপনাকে আর কিছু বলতে হবে না। বুঝলে ভালো। রাতের খাবার খেয়ে রুমে চলে আসলাম। ভাবছিলাম প্রিয়াকে নিয়ে ওদের গ্রামের বাড়িতে যাব, কিন্তু তা আর হলো না। আম্মু মাঝে একটা প্যাঁচ লাগিয়ে দিল, থাক, এখন আর যাওয়ার দরকার নেই, ভাইয়ের বিয়ে হয়ে যাক আগে, পরে দেখি যেতে পারি কিনা। আজকে 1 সপ্তাহ হয়ে গেল, এই 7 দিন ভার্সিটিতে যাওয়া হয় নাই, এমনকি কারোর সাথে কোনো রকম যোগাযোগ করি নাই। বন্ধুরা কল দিলে বলতাম শুধু বিজি আছি। আর প্রিয়া মাঝে মাঝে স্কুলে যেত যদি বেশি দরকার পড়তো। আজকে রাতেই ভাই আর বাবা এসেছে, সকালে উঠেই সবাই বিজি। ভাই আর বাবা এসেছে, এজন্য সকাল থেকে রান্না শুরু করছে আম্মু আর প্রিয়া। কত রকমের পিঠা যে বানানো হবে এখন এটা ঠিক নাই। সকালে উঠে তেমন কিছু খেতেও পারে নাই, খুব খিদে পেয়েছে। রুম থেকে ডাকলাম, প্রিয়া কই তুমি? কিছুক্ষণ পর প্রিয়া কপালে ওনা বাঁধা অবস্থায় এসে বলল। ভাইয়া। প্রিয়ার অবস্থা দেখে বললাম, তোমার এই অবস্থা কেন? মনে হচ্ছে যেন কিছু একটার সাথে যুদ্ধ করছো। প্রিয়া মুখের ঘাম মুছে বলল, ভাইয়া রান্নার কাজে খুব বিজি আছি, আর বলবেন না। বড় ভাই আর খালু আসছে তো, এই জন্য খালামণি সকাল থেকে বিভিন্ন রকমের রান্না নিয়ে বিজি। বুঝছি, আর বলতে হবে না, কিন্তু খুব খিদে পেয়েছে, কিছু একটা ব্যবস্থা করে দাও না। এখনো তো কিছুই হয় নাই, আপনি আবার কি খাবেন? কিছু হয় নাই মানে? দেখো প্রিয়া, তোমার মাথা ফাটাবো এখন কিন্তু। যা রান্না হয়েছে তাড়াতাড়ি নিয়ে আসো বলছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি অপেক্ষা করেন, আমি দেখছি কি করা যায়। এই কথা বলে প্রিয়া চলে গেল। কিছুক্ষণ পর প্রিয়া আমার হাতে পিঠা দিয়ে বলল, নেন, এখন খেয়ে নেন, আমি গিয়ে কাজ করি। প্রিয়া শোনো। প্রিয়া দাঁড়িয়ে বলল, হুম, তাড়াতাড়ি বলেন, এখন আবার কি লাগবে? বসো এখানে। না ভাইয়া, বসবো না, পুরো শরীর ঘামে ভিজে গেছে। রান্নার কাজ শেষ হলে গিয়ে গোসল করে নিব। আমার কথা কি শুনবে না তুমি? খালামণি বকা দিবে যে। সে আমি দেখে নেবো, এখন এখানে বসো বলছি। শরীরে তো ঘাম গন্ধ করছে ভাইয়া, পরে যদি আপনি বকা দেন। এখন যদি এখানে না বসো তাহলে আমি বকা দেবো। প্রিয়ার কিছু না বলে ভয়ে ভয়ে আমার পাশে বসে বলল, বলেন কি হয়েছে? প্রিয়ার সামনে পিঠা রেখে বললাম, খেয়ে নাও আগে, পরে কাজ। আমার তো মনে হচ্ছে তুমি সকাল থেকে কিছুই খাও নাই। না ভাইয়া, খাবো না, গোসল করে পরে একেবারে খাবো, এখন খাবো না। খেতে বলছি, খাও কিন্তু। আপনি এমন কেন বলেন? আর আমার কি আপনার পাশে বসে খাওয়ার যোগ্যতা আছে বলেন? প্রিয়ার সামনে থেকে পিঠাগুলো সরিয়ে বললাম, চলে যাও এখান থেকে। প্রিয়া উঠে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আমি ওকে আবার বললাম, যেতে বলছি না? প্রিয়া যাও এখান থেকে। ভাইয়া সরি, আমি আসলেই এটা বলতে চাই নাই, কিন্তু আমার মুখ দিয়ে বের হয়ে গেছে। ভালো তো, এখন যাও এখান থেকে। প্রিয়া আমার সামনে থেকে একটা পিঠা নিয়ে খেতে খেতে বলল, এই জন্যই আপনাকে আমার এতটা পছন্দ হয় না মাঝে মাঝে। এত অল্প কারণে আপনি রেগে যান। আমি বলছি তো, আমার মুখ পচকে বেরিয়ে গেছে। কেউ না জানুক, আমি জানি না আমার ভাইয়া কতটা ভালো। প্লিজ ভাইয়া, রাগ করবেন না আমার উপর। আর যাই বলো, এসব কথা কখনো আমার সামনে বলবে না তুমি। আমি কি কখনো তোমাকে ছোট করে দেখি বলো প্রিয়া? আর যদি ছোট করে দেখতাম তাহলে আর আমার পাশে বসে খেতে বলতাম না, বুঝলে? প্রিয়া আবার আমার পাশে বসে বলল, আমার যদি এমন একটা অনুমতি থাকতো
যে যখন ইচ্ছা তখন আমি আপনার হাত ধরতে পারতাম, তাহলে মাঝে মাঝে আপনার হাত ধরতাম। আপনি বুঝবেন না আমি আপনাকে কতটা জানি। এই শহরের যদি কাউকে আমার এতটা ভালো লাগে সেটা আপনি। এই জন্যই তো আমি সব সময় বলি যে আমার ভাইয়া খুব ভালো। আর আমি যদিও এসব বলে থাকি তাহলে মন থেকে বলি নাই। আমার মনের ভিতরে এক কথা, বাহিরে আরেক কথা। এখন একটা হাসি দেন, আমাকে যেতে হবে আবার। আপনার মন খারাপ থাকলে আমি কিন্তু কোনো কাজ করতে পারবো না। আমি আগেই বলছি, সত্যি প্রিয়ার মাঝে কিছু একটা হলে তো আছে, নইলে ওর দিকে তাকালে সত্যি আমার মন ভালো হয়ে যায়। বিশেষ করে ও খুব সুন্দর কথা বলতে পারে, ওর প্রতিটা কথার মানে আছে। আমি একটা মুচকে হাসি দিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে, যাও গিয়ে কাজ করো, আর কাজ করার আগে কিছু খেয়ে নিও, নইলে আবার কাজ করতে পারবে না। প্রিয়া দাঁড়িয়ে হাসি দিয়ে বলল, কিছু কিছু মানুষের মুখ দেখে কাজ করলে সারাদিন কোনো কাজ করা যায় না, বিপদ শুধু লেগেই থাকে। আর কিছু কিছু মানুষের মুখের হাসি দেখে কাজ করলে সারাদিন ভালো যায়। প্রতিটা সময় মনে হয় যে আজকে কোনো একজন মানুষের হাসি দেখে সারাদিন পার করে ফেলেছি। এইসব চিন্তা করতে ভালোই লাগে বেশ। তবে আমাদের সীমানা শুধু এই কাজের ভিতর, এর বাহিরে চাইলেও আমরা কিচ্ছু করতে পারবো না। আচ্ছা ভাইয়া, থাকেন, আসি। প্রিয়ার রুম থেকে বের হয়ে চলে যাচ্ছে, আর আমি ওর দিকে এক নজরে তাকিয়েছি। মেয়েটার সাথে এতদিন ছিলাম, এরপরে ওকে ভালো করেই চিনতে পারলাম না। প্রিয়া মাঝে মাঝে অনেক রহস্যজনক কথা বলে, যা বোঝা বড়ই কঠিন হয়ে যায়। আজকে বিকালে আবার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে লোকেরা আসলো, সবাই এসে ভাইয়ের বিয়ের দিনটাই ঠিক করে গেল। সামনের শুক্রবারে ভাইয়ের বিয়ে, আর বিয়ের সব দায়িত্ব পড়ছে আমার উপর। আমি এজন্য সুমনকে আগে থেকেই নিয়ে আসছি। আমি জানি এসব বিয়ের কাজ আমি একা একা সামলাতে পারবো না, এজন্য সুমনকে নিয়ে আসছি। ভাইয়ের বিয়ের কাজের দায়িত্ব সামলাতে সামলাতে কি হয়ে যে দিনগুলো চলে গেল বলতেও পারে নাই। আজকে সকালে আমরা ভাইয়াকে নিয়ে বের হব, সবাই খুব বিজি। হঠাৎ করে বাবা আমার রুমে এসে বলল, লাদেন, এই ব্যাগটা রাখ। এখানে তোর আর তোর মেয়ের সেম কাপড় আছে, তাড়াতাড়ি পরে নে আর রেডি হ। বাবা যাওয়ার পর হঠাৎ আমার মনে হলো যে আমি সবার জন্য সবকিছু কিনে নিয়ে আসছি, কিন্তু প্রিয়ার জন্য যে কাপড় নিয়ে আসছি ওগুলো তো আর দেওয়া হলো না। মাইকে বিছানার উপর রেখে ফোনটা ওর হাতে দিয়ে বললাম, খেলা করো আম্মু, কেমন, আমি আসছি। প্রিয়ার কাপড়ের ব্যাগটা নিয়ে আমি ওর রুমে চলে গেলাম। গিয়ে দেখি ও আম্মুর পুরাতন একটা শাড়ি পরার চেষ্টা করছে। অর্ধেক কাপড় ওর শরীরে আর অর্ধেক নিচে পড়ে আছে। আমি ওকে দেখে মাথা নিচু করে দিলাম। প্রিয়া একটা কম্বল দিয়ে শরীর ঢেকে বলল, ভাইয়া। আপনি এখানে? আর আসার সময় নক করে আসবেন না? আমি মাথা নিচু করে বললাম, সরি প্রিয়া, আমার মনে ছিল না, ভুল হয়ে গেছে। প্রিয়ার সামনে একটা ব্যাগ রেখে বললাম, তোমার জন্য আগে থেকেই সবকিছু নিয়ে আসছিলাম, কিন্তু দেখো মনে ছিল না দিতে, নাও পরে নাও। না ভাইয়া, তার আর দরকার নেই। আমি খালামণির কাছ থেকে একটা শাড়ি নিয়ে আসছি, এটাই পরে যাব। দিব একটা মাথায়, কিন্তু এখন তাড়াতাড়ি এটা পরে নাও। প্রিয়া মন খারাপ করে বলল, আগে কখনো আমি শাড়ি পরি নাই, খালামণি তো খুব বিজি, ওনাকে বলতেও পারছি না। দাদি তো মুরব্বী মানুষ, ওনাকে কষ্ট দিয়ে কি আর কোনো লাভ আছে? আমি সুমনকে ডাক দিয়ে বললাম, কিরে সুমন, তুই কই? সুমন দরজার সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়ার রুমে ছিলাম। বল, কি বলবি? আর তাড়াতাড়ি রেডি হ বেটা, আমরা সবাই তো রেডি হয়ে বসে আছি। শোন, তুই একটা কাজ কর, আমার মেয়ে বিছানার উপর শুয়ে খেলা করছে, ওর দিকে একটু নজর রাখিস, আর এখানে কেউ যেন না আসে এটাও দেখে রাখিস। সুমন বাইরে থেকে বলল, আচ্ছা, তুই তাড়াতাড়ি কর, কিন্তু তুই ভিতরে। আলা চুপ করে থাকতে পারিস না, পরে বলবো। এই কথা বলে দরজা হালকা একটু চাপিয়ে প্রিয়ার সামনে গেলাম। প্রিয়া শুধু আমার দিকে তাকিয়ে আছে, আমি যে কি করতে চাইছি হয়তো এটাই দেখতে চাইছে। আমি প্রিয়ার একটা ওড়না নিয়ে আমার চোখ বেঁধে ব্যাগ থেকে শাড়িটা নিয়ে ওকে পরাতে লাগলাম। তবে প্রিয়ার শরীর স্পর্শ করতেই আমার গা শিউরে উঠছে, ভিতরে যে কেমন একটা ফিলিংস জেগে উঠছে এটা তো শুধু আমিই জানি। তবে কখনো এটা চিন্তা করি নাই কাজের মেয়েকে আমি শাড়ি পরে দেবো। প্রিয়ার দিকে তাকালে যেন আমি সবকিছু ভুলে যাই, তখন যে কি হয় আমার এটাই জানি না। আমি প্রিয়াকে শাড়ি পরিয়ে শেষ করলাম, শুধু কুচি দেওয়ার বাকি আছে। ওর পেটে যেই কুচি গুজে দেবো তখন প্রিয়া আমার হাত ধরে বলল, দেন, এটা আমি পারবো। আমি চোখ খুলতেই প্রিয়া বলল, ভাইয়া, আমাকে খুব সুন্দর লাগছে তো? আমি প্রিয়াকে ধরে আয়নার সামনে নিয়ে বললাম, এখনো এতটা সুন্দর লাগছে না, তুমি একটু বসো, আমি আসছি। প্রিয়া রুম থেকে বের হয়ে আম্মুর রুমে চলে গেলাম। গিয়ে দেখি আম্মু রেডি হচ্ছে। আম্মুর কাছ থেকে মেকআপ বক্স নিতে আম্মু বলল, মেয়েকে এত সুন্দর করে এখন সাজানোর দরকার নেই, পরে কারো নজর লেগে যাবে। আমি মেকআপ বক্স নিয়ে প্রিয়ার রুমে চলে গেলাম।
যাক, আম্মু তাহলে বুঝতে পারে নাই যে আমি প্রিয়াকে সাজিয়ে দিচ্ছি। আমার হাতে মেকআপ বক্স দেখে প্রিয়া বলল, না ভাইয়া, আমি মেকআপ দিব না। আমি এইসব দিতে পছন্দ করি না। চুপ করে বসে থাকো বলছি। বেশি দিব না, হালকা দেবো। আমি প্রিয়াকে সাজিয়ে দিচ্ছি আর প্রিয়া বলল, আপনি এসব কোথা থেকে শিখলেন? আমি হাসি দিয়ে বললাম, ইউটিউব দেখে শিখছি। আমার অনেক ইচ্ছে যে আমি বিয়ের পর আমার বউকে এভাবেই সাজিয়ে দেবো। তাহলে তো যে আপনার বউ হবে সে খুব লাকি হবে। এটা বলতে পারো। প্রিয়াকে সাজানো শেষ করে ওকে দেখে তো আমি নিজেই বোকা হয়ে গেছি। আমি প্রিয়াকে দেখে বললাম, ওগো মায়াবতী, কোথায় তোমার বাড়ি? এত সুন্দর রূপ নিয়ে তুমি আমার বাড়ির পাশ দিয়ে যাও, তোমাকে দেখে ঘরে থাকে না মন। তুমি আমার সেই স্বপ্নের মহারানী, মহিজন। সাত সমুদ্রের ফুল তুমি, এক আকাশের তারা। তোমার রূপের মায়াতে আমি হলাম দিশেহারা। আমার কথা শুনে তো প্রিয়ার গাল লাল হয়ে গেল। প্রিয়া মাথা নিচু করে বলল, জান ভাইয়া, এভাবে বলবেন না, লজ্জা করে কিন্তু। না প্রিয়া, আমি সত্যি বলছি, তুমি যে কতটা সুন্দর লাগছে বলার বাইরে। একবার আয়নার সামনে তাকিয়ে দেখো। প্রিয়া আমার কথা শুনে আয়নার সামনে তাকিয়ে বলল, ও মা, এটা কে? সাজলে যে নিজেকে এতটা সুন্দর লাগে আমি নিজেই জানতাম না। ধন্যবাদ ভাইয়া আপনাকে। তবে এটা শুধু আজকেই, পরে আর সাজবো না। কেন সাজবে না? যেই দিন আমাকে সাজানোর জন্য একটা মানুষ থাকবে সেই দিন সাজবো। তবে সেটা যেন আপনার মতোই হয়, এটাই আমি দোয়া করি। এখন চলেন, মাহিকে সাজাতে হবে। আপনিও তো আমাকে সাজাতে গিয়ে এখনো রেডি হন নাই, তাড়াতাড়ি চলেন। প্রিয়াকে নিয়ে রুম থেকে বের হতে সুমন বলল, কি রে লাদেন, এই মেয়েটা কে? একে তো চিনলাম না। প্রিয়া হাসি দিয়ে বলল, সেই দিন ভাইয়ার গায়ে হাত দেওয়ার জন্য মারতে গিয়েছিলেন মনে আছে নাকি? এখন আবার মারা লাগবে? সুমন বোকা হয়ে আমাদেরকে ইশারা দিয়ে বলল। এটাই কি সে মেয়ে? আমি বললাম, কেন তোর বিশ্বাস হয় না? সুমন বলল, আচ্ছা তাড়াতাড়ি কর, আমি গিয়ে দেখি ভাইয়ার কি অবস্থা। রুমে যেতেই প্রিয়া বলল, আপনাকে কি আমি সাজিয়ে দেব? তার আর দরকার নেই ম্যাডাম, আপনি মাইকে একটু সাজিয়ে দেন, আমি আমারটা দেখছি। আমি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। প্রিয়ার সামনে তো আর সবকিছু চেঞ্জ করা যাবে না। রেডি হয়ে ওয়াশরুম থেকে বের হলাম। প্রিয়া আমাকে দেখে একটা চুড়ি নিয়ে এসে আমাকে বিছানার উপর বসিয়ে বলল, দেন, আমি আপনার মাথার চুল ঠিক করে দিই। আমি আর কিছু বললাম না। রেডি হয়ে রুম থেকে বের হব, তো আম্মু বাইরে থেকে বলল, লাদেন, আমরা সবাই রেডি। তুই কই? এখনো তো রুম থেকে বের হস নাই। একটু তাড়াতাড়ি কর, নইলে তোর জন্য আবার সবাই দাঁড়িয়ে থাকবে। আম্মুর কথা শুনে মাহিকে প্রিয়ার কোলে দিয়ে বললাম, চলো প্রিয়া, আমরা এখন বের হই। আমরা রুম থেকে বের হতে আম্মু বলল, মাশাআল্লাহ, আমার ছেলে আর নাতিকে তো খুবই সুন্দর লাগছে। কিন্তু তোর সাথে এই মেয়েটাকে, ওকে তো ঠিক চিনলাম না। আর সকাল থেকে তো প্রিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও আবার গেল কোথায়? বিজি থাকার কারণে মেয়েটার খবরই নিতে পাই নাই। নাকি ও আবার রাগ করে কোথাও চলে গেছে নাকি? প্রিয়া আম্মুর সামনে দাঁড়িয়ে বলল, কি খালামণি, আপনি দিনে আবার চোখে দেখেন না নাকি যে আমাকে চিনতে পারছেন না? আম্মু একটু অবাক হয়ে বলল, এটা তো প্রিয়ার কণ্ঠ মনে হচ্ছে। আমি আম্মুর কথা শুনে হাসি দিয়ে বললাম, এটাই প্রিয়া আম্মু। কেমন লাগছে বলো ওকে? আমি সাজিয়ে দিয়েছি ওকে। আম্মু কিছুক্ষণ প্রিয়ার দিকে তাকিয়ে বলল, আমাদের বাসার কাজের মেয়ে এত সুন্দর, আমি তো আগে নজরে দিই নাই। সত্যি মা, তোমাকে সেই লাগছে। প্রিয়া আম্মাকে বলল, ধন্যবাদ খালামণি, এখন চলেন। আমি ভাইয়ের কাছে যেতেই ভাইয়া বলল, লাদের নজর কন্ট্রোলে রাখ। আর আমাদের কিন্তু একটা সম্মান আছে, এটা সব সময় মনে রাখবি, ঠিক আছে? ভাইয়ার কথার আগামাতা আমি কিছুই বুঝলাম না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। গাড়িতে ওঠার পর প্রিয়া বাইরে থেকে বলল, খালামণি, আমি কোন গাড়িতে বসবো? আম্মু বলল, তোমার সাথে যেহেতু আমার নাতি আছে, যাও গিয়ে আমার ছেলের পাশে বসো। আম্মুর কথা শুনে প্রিয়া একটু খুশি হয়েছে, আমি দেখতে পারছি। প্রিয়া গাড়ির দরজা খুলে আমার পাশে বসে পড়লো। আমি প্রিয়ার কোল থেকে মাহিকে নিয়ে বললাম, আমার আম্মু আজকে ড্রাইভিং করবে আর আমি বসে থাকবো। প্রিয়া বলল, দেন আমার কাছে ওকে, আর তাড়াতাড়ি চলেন, দেরি করে লাভ নেই। আমরা সবাই মিলে কনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ভাবের বাসা এখান থেকে বেশি দূরে না, এজন্য খুব তাড়াতাড়ি চলে গেলাম। গাড়ি রেখে গেটের কাছাকাছি যেতেই
পিছন থেকে কেউ একজন যেন মনে হলো আমাকে ডাক দিল। আমি পিছনে তাকিয়ে তেমন কাউকে দেখতে পেলাম না, এজন্য সামনে হেঁটে যাচ্ছি। হঠাৎ করে মিতু ম্যাডাম আমার সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কয়টা ডাক দিয়েছি, নাকি এখন আবার নতুন করে ভাব শুরু করলে? দেখেন ম্যাডাম, রাস্তা ছাড়েন, এখানে আসছি শুভ একটা কাজে, আপনার সাথে ঝগড়া করতে আমি এখানে আসি নাই। একটু সাইডে আসো না, 10 মিনিট তোমার সাথে কথা বলবো প্লিজ। প্রিয়া আমার হাত ধরে বলল, চলেন তো ভাইয়া, এখানে দাঁড়িয়ে এত কথা বলা লাগবে না। আর বুঝি না আপনি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলেন কেন। চলেন তো। প্রিয়া আমাকে টেনে নিয়ে যাচ্ছে বলে মিতু ম্যাডাম রেগে তো ফায়ার হয়ে যাচ্ছে মনে হয়। তবে ভালোই হয়েছে, প্রিয়া থাকার কারণে আজকে আমাকে আর আটকাতে পারে নাই। অন্যদিকে গেটের সবকিছু সামলে নিচ্ছে সুমন। এমনি বিয়ের এত কাজ করতে করতে শরীর হ্যাং হয়ে গেছে। একটা চেয়ার নিয়ে বসে আছি অনেকক্ষণ হলো। হঠাৎ করে মনে হলো হাত মুখে পানি দেওয়া অনেক জরুরি। প্রিয়ার কাছে মাহিকে দিয়ে বললাম, তুমি থাকো, আমি আসছি। এই বলে ভাবির বাসার ভেতরে ঢুকে গেলাম। ভাইয়ের এক ছোট শালা ছিল, ওকে বলতে ওয়াশরুম দেখিয়ে দিল। হাতে মুখে পানি দিয়ে যে ওয়াশরুমের দরজা খুলে বের হবো, তখন দেখি দরজার কাছে মিতু ম্যাডাম দাঁড়িয়ে আছে। এই মেয়ে আবার এখানে কি করে? আমি মিতু ম্যাডামকে দেখো না দেখার ভান করে বেরিয়ে যাচ্ছি। তখন মিতু ম্যাডাম আমার আগে গিয়ে রুমের দরজা লাগিয়ে বলল, লাদেন দাঁড়াও, তোমার সাথে কিছু কথা আছে। দেখেন ম্যাডাম, আমার পথ ছেড়ে দাঁড়ান, আমার এত সময় নাই আপনার সাথে কথা বলার। তাই নাকি? এত বিজি মানুষ? আমি তো আগে জানতামই না। এই কথা বলে মিতু ম্যাডাম আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি পেছনে যেতে যেতে দেওয়ালে গিয়ে আমার পিঠ লাগলো। মিতু ম্যাডাম দেওয়ালের সাথে আমাকে চেপে ধরে বলল, সেই দিনের জন্য সরি, হঠাৎ করে দেখেছি এই জন্য এমন মনে হয়েছিল। আর তুমি তো আমাকে 2টা থাপ্পড়ও দিয়েছিলে, আমার বুঝি খারাপ লাগেনি? হ্যাঁ, আচ্ছা আমি বুঝছি, কারণ আমাকে ছাড়েন, এখানে আমাদের কেউ দেখলে খারাপ ভাববে আবার। কে কি বলবে তাতে আমার কিছু যায় আসে না। তবে সেই দিন তুই আমার বেস্ট ফ্রেন্ডের সামনে বললি আমার বয়স তো কম হলো না, আমাকে বিয়ে করছে না কেউ, তাই তো? শোন, আমি ভার্সিটির টিচার, এখন বললেই এখানেই আমার বিয়ে হয়ে যাবে, কিন্তু যে কাউকে তো আর আমি পছন্দ করি না। আপনার লজ্জা করে না ছাত্রের সাথে এমন করতে? লজ্জার কি? আমি তো বলি না তুই আমাকে প্রপোজ কর, কিন্তু আমি যতবার তোর সামনে গিয়েছি ততবারই আমাকে বলতি লাভ ইউ। তুই মনে হয় নিজেকে খুব চালাক মনে করিস, বন্ধুরা বলবে এই জন্যে আমার সামনে প্রেমের অভিনয় করবি, আর আমি কিছু জানবও না? এটা কিভাবে হতে পারে? ভুলে যাবি না আমি তোর থেকে একদিনের হলেও বড়। যখন থেকে তুই আমাকে লাভ ইউ বলতিস তখন থেকেই আমি তোরে পছন্দ করা শুরু করেছি। ভালো লাগছে তোরে, বলতে পারিস? এই কথা বলে মিতু ম্যাডাম আলতো করে আমার ঠোঁটে একটা কিস করে বলল, আগে এই বিয়েটা হয়ে যাক, পরে তোরে কিভাবে বিয়ে করতে হয় এটাও আমি দেখে নেব। আমি মিতু ম্যাডামের হাত ছাড়িয়ে বললাম, আপনাকে বিয়ে করলে তো আমি মানুষের একটা পছন্দ অপছন্দ আছে, আর আমার থেকে সিনিয়র একটা মেয়েকে আমি বিয়ে করব, এটা আপনি ভাবলেন কিভাবে? ঘৃণা করে আমার, ওয়াক থু। বিয়ের পর বন্ধু বান্ধব বলবে মামা কোথা থেকে একটা বুড়ো বেটি বিয়ে করে নিয়ে আসলি, আরো কত কিছু যে বলবে, এর কোনো হিসাব আছে? দেখেন, বন্ধুদের সাথে বাজি ধরে হয়তো আপনাকে প্রপোজ করেছিলাম, আর আপনি তো সবকিছু জানেন, এজন্য বলছি ভুল হয়ে গেছে, মাফ করে দেবেন। আমি দরজা খুলে বের হবো, তখন ম্যাডাম বলল, আমাকে ফাঁসিয়ে এখন ভালো হয়ে যাবি না? তা তো আর হবে না, আমিও দেখে নেব তুই কত দূর এগিয়ে যেতে পারিস। আমাকে ছাড়া যে কি করে বিয়ে করে এটাও আমি দেখব। দেখেন, আপনি আমার ম্যাডাম, আপনাকে আমি সম্মান করি, এই জন্য এমন কিছু করবেন না যার কোনো আপনাকে সম্মান তো দূরের কথা, পরে নিশ্চয়ই দেখতে ইচ্ছে হবে না। এই কথা বলে রুম থেকে বের হয়ে গেলাম। আশেপাশে তাকে দেখলাম কেউ আমাকে দেখছে কিনা, চুপচাপ বের হয়ে চলে গেলাম। প্রিয়া আমাকে দেখে বলল, ভাইয়া এর দেরি হলো আসতে, কোথায় ছিলেন? একটু ফোনে কথা বলছিলাম এক বন্ধুর সাথে। ধীরে ধীরে বিয়ের সব কাজ এগিয়ে এলো। এক সময় কাজী ভাইকে কবুল বলতে বললো। ভাই যখন কবুল বলবে তখন একসাথে 3টে গাড়ি ভেতরে ঢুকলো। গাড়ির ভেতর থেকে আপু আর নতুন দুলাভাই সহ অনেকগুলো ছেলে নামলো। তবে প্রত্যেকটা ছেলের হাতে একটা করে পিস্তল আছে। আমি আপুকে দেখে প্রিয়াকে বললাম, প্রিয়া তুমি মাইকে নিয়ে ভেতরে গিয়ে বসো, এখানে থাকলে ঝামেল হবে। প্রিয়া শুধু বললো, এটাই কি আপনার বড় বোন? এটাই আমার বড় বোন, তুমি যাও গিয়ে ভেতরে বসো। আমার কথা মতো প্রিয়া ভেতরে চলে গেল। এদিকে আপুর সাথে থাকা ছেলে পেলে একটু দূরে দাঁড়িয়ে গেল পিস্তল নিয়ে, আর দুলাভাই জোরে চিৎকার দিয়ে বলল, এখানে যে কথা বলবে বা আমাদের দিকে এগিয়ে আসবে তার জন্য একটা রাস্তা খোলা আছে, সেটা হলো মৃত্যু।
এই জন্য সবাই কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাক। আমরা এখানে আসছি, কিছুক্ষণ থেকে চলে যাব। দুলাভাইয়ের কথা শেষ হতেই আপু ভাইয়ের সামনে গিয়ে বলল, ভাইয়া, ছোট বোনকে একবার তোর বিয়ের কথা বলিস নাই? আমাকে এভাবে তুই পর বানিয়ে দিলি কেন? এমন করলি বল? আমি না তোর ছোট বোন ছিলাম? ভাইয়া শুধু বলল, আগে ছোট বোন ছিলি, এখন না। এখন তোরে আমার দেখতেও ইচ্ছে হয় না। এসব কিভাবে পারলি? আর তোর হাতে আবার পিস্তল। আমার বোন তো এমন ছিল না। যাক, এসব এখন বাদ দেই। তুই কি আমার বিয়েতে আসলি ঝামেলা করার জন্য? আপু একটা হাসি দিয়ে বলল, না ভাইয়া, ঝামেলা করব না, চিন্তা করিস না। ভাবলাম পাশ দিয়েই তো যাচ্ছি, তোরে একবার দেখে যাই। আম্মু শুধু দূরে দাঁড়িয়ে দেখছে আপুকে। তবে যেই আপু আম্মুর দিকে তাকালো, ওর আম্মু মুখে কাপড় দিয়ে কান্না করে আড়াল চলে গেল। আপু শুধু হাসি দিয়ে বলল, আজকে একটু সুখের জন্য সবকিছু হারালাম। এখন সবাই আমাকে দেখতেও পারে না। থাক, তাতে আমার কোনো দুঃখ নেই। এই কথা বলে আপু আমার সামনে চলে আসলো। আপু এসে আমার পাশে বসলো আর বসে বলল, আমার মেয়ে কোথায়? আমি কি ওকে একটু দেখতে পারবো? আমি আপুর হাত ধরে বললাম, এসব তুই ছেড়ে দে, তোর যা দরকার পড়ে সব আমি দেবো, তাও তুই এসব ছেড়ে দে আপু, খুব ভালোবাসি তোরে। আপু আমার হাত ছাড়িয়ে বলল, মাঝে মাঝে তোরে খুব মারতে ইচ্ছা করে, কিন্তু পারি না। তুই আমার ছোট ভাই, কিভাবে তোরে মারবো বল? আমার মন মানে না। আমার মেয়েকে আমি একবার দেখেই চলে যাব। এখানে আমি কোনো ঝামেলা করব না। তোর মেয়ে না এখনো, আমি ওর নতুন নাম রেখেছি মাহি, আর ও বড় হয়ে আমাকে বাবা বলে রাখবে। আমি ওকে নতুন পরিচয়ে বাঁচিয়ে তুলবো। আপু আমার কথা শুনে মাথা নিচু করে বলল, খুব খারাপ হয়েছি না আমি তোর কাছে? কি করব বল? যাকে ভালোবাসি সে একটা গুন্ডা ছেলে, কখনো ছাড়তে পারবো না। একটু সুখের জন্য সবকিছু হারিয়ে ফেললাম মনে হচ্ছে। আমি প্রিয়াকে ডাক দিয়ে বললাম, প্রিয়া কোথায়? মাইকে নিয়ে আসো তো। আমার কথা মতো প্রিয়া মাইকে নিয়ে আসলো। মাইকে আপু কোলে নিয়ে কি যে আদর। নিজের মেয়ে আদর তো করবেই, তবে আমার রাগ হয় মাঝে মাঝে যে 1 মাসের দুধের শিশু রেখেও পালিয়ে যাচ্ছিল। আপু মাহিকে আমার কাছে দিয়ে বলল, আমার থেকে তুই ওকে খুব যত্নে রাখতে পারবি, আমি জানি। আমার জন্য তোদের নাম খারাপ হবে। আমি আর কখনোই তোদের সামনে আসবো না। হঠাৎ আড়াল থেকে আম্মু বেরিয়ে আসলো আর এসে আপুকে জোরে ধরে কান্না। আম্মু শুধু বলল, তুই যাই করিস, তা ও তো আমার মেয়ে। যা হয়ে গেছে তো হয়েই গেছে, আমরা সব কিছু মেনে দিব। তুই ফিরে আয়। আপু শুধু বলল, এমনটা হলে কখনোই ফিরে যেতাম না আম্মু। আমার মেয়ে এখন খুব খারাপ হয়ে গেছে। মানুষকে ভয় দেখানো, মারা, এইসব করে বেড়ায়। আপনাদের একটা সম্মান আছে আম্মু, আমি নিজ হাতেই সেটা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে আসবো আপনাদের দেখার জন্য, তবে আমার মেয়ের দিকে একটু খেয়াল রাখবেন, ওকে কষ্ট দিয়েন না। আসি আম্মু, ভালো থাকবেন। যাবার আগে আপু বলে গেল, যদি কোনোদিন আমাকে দরকার হয় থানায় নিয়ে আমার নাম বলবি, তাহলে ওরা আমার ঠিকানা দিয়ে দেবে। ভালো থাকিস, আসি। আপু আজকে চলে গেল ঠিক আছে, তবে সবাই আজকে শুধু আপুর জন্যই কান্না করছে। বুঝলাম না আপু এমন পথে গেল কেন। আমি জানি দুলাভাই এইসব করতো, কিন্তু এখন তিনি আপুকে এমন পথে নিয়ে আসছে। আফসোস শুধু এই জায়গায় যে ভাই হয়ে আমি আমার বোনের জন্য কিছুই করতে পারলাম না। আপুর যাওয়ার পরে ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়ে গেল। আমরা রেডি হচ্ছি চলে যাবার জন্য। আমি তখন একটা ছেলেকে ধীরে ধীরে বলতে শুনলাম, প্রবাসী ছেলে পেয়ে বিয়ে করে নিল। এই মেয়েকে এখনো কেউ আজ পর্যন্ত ভালো করে চিনতে পারলো না। এই মেয়ে আমার সাথে 1 বছর রানিং প্রেম করে, আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছে। আজকে এলাকার মেয়ে বলে কিছু বললাম না, নইলে অবস্থা খারাপ করে দিতাম। ছেলেগুলোর কথা শুনে নিজের কাছে কেমন যেন একটু খারাপ লাগলো। আমার মনে হয় কি ওরা আমাকে শুনিয়ে শুনিয়ে ভাবির নামে খারাপ কিছু বলছে। এটাই হতে পারে। যত সব ফালতু পোলাপান। দেখতে দেখতে আমরা ভাবিকে নিয়ে বাসায় চলে গেলাম। যেতে যেতে প্রায় রাত হয়ে গেল। বাসায় গিয়ে সবাই সবার মতো বিজি হয়ে গেলাম। যে কিছুক্ষণ আগে আমার হাতে ওর ফোনটা দিয়ে বলল, ভাইয়া, আমার এক বান্ধবী একটু পর কল দিবে, তার সাথে একটু কথা বলবেন, আর কি জন্য কথা বলবেন এটাও বলে দিবে। কি জানি প্রিয়া আবার কি করতে চাইছে। সবাই সবার মতো বিজি, এজন্য আমি সাদে চলে গেলাম। সাদে গিয়ে বসতে ফোনটা বাজতে লাগলো। এটা তো প্রিয়ার ফোন, রিসিভ করবো কি করবো না। না প্রিয়া বললো যেহেতু রিসিভ করে দেখি একবার কি হয়। ফোন রিসিভ করতে ওপাশ থেকে একজন মুরব্বী বলল, মারে, তোর কলেজে নাকি পরীক্ষার টাকা লাগবে, টাকা কি দিব তোরে? হ্যালো আঙ্কেল, ভালো আছেন আপনি? বাবা, তোমাকে তো আমি চিনলাম না। আমি আমার পুরো পরিচয় দিয়ে বললাম, আঙ্কেল একবার এসে বেরিয়ে যান।
বাবা সমস্যা নেই, আসবো একদিন। তবে বাবার প্রিয়ার কলেজে নাকি একটি সমস্যা হয়ে গেছে, তুমি একটু গিয়ে দেখবে? ওটা তো কলেজ না, স্কুল। আর কি হয়েছে আমাকে তো কিছু বলে নাই। আরে বাবা, ও তো কলেজেই ভর্তি হয়েছে, আর স্কুলে পড়াশোনা তো শেষ। আমি বুঝলাম না আঙ্কেল সব কি বলছেন। হয়তো উনি পড়াশোনা করেন নাই, এই জন্য স্কুলকে কলেজ বলে ফেলছে। আঙ্কেলের সাথে কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিলাম। এর ভিতরে প্রিয়া এসে বলল, কি করেন ভাইয়া? এই তো বসে আছি। আর তোমার বাবা কল দিয়েছিল, তোমার কলেজে নাকি কিছু একটা হয়েছে। বাবা সব বলে দিয়েছে আপনাকে? মনে মনে বললাম, প্রিয়া তো মনে হচ্ছে আমার কাছ থেকে কিছু লুকানোর চেষ্টা করছে। এজন্য আমিও বললাম, তোমার বাবা আমাকে সবকিছু বলে দিয়েছে। তুমি আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলতে পারলে? আমার কথা শুনে প্রিয়া মাথা নিচু করে বলল, আসলেই ভাইয়া আমি সরি, আপনাকে সব কিছু বলার দরকার ছিল। আমি বলতে চেয়েছিলাম কিন্তু বলি নাই, কারণ আপনি যদি রাগ করেন, প্লিজ ভাইয়া রাগ করবেন না। আমাকে সবকিছু একটু বুঝিয়ে বলো তুমি। প্রিয়া এবার বলতে শুরু করলো, আমার স্কুল লাইফ শেষ। আপনাকে বলি নাই কারণ আপনাকে সারপ্রাইজ দিব ভাবছিলাম, আর কয়েকদিন পর আরও বড় একটা কিছু আপনাকে দেখাবো। তখন আমি আপনার সামনে দাঁড়িয়ে কিছু বলতে পারবো। তাহলে সেদিন যে তুমি স্কুলে ভর্তি হয়েছিল ওটা কি ছিল? আসলেই আমি হেডমাস্টারকে আগেই ইশারা করে বলে রাখছি যে আমার স্কুল লাইফ শেষ, আপনাকে যেন কিছু না বলে। আর আপনি আসার পর আমি ওনাকে নিয়ে আবার কলেজে গিয়েছিলাম, উনিই আমাকে ভর্তি করে দিয়েছিল। এসব মিথ্যা বলার কারণ কি প্রিয়া? ভাইয়া বড় কথা হলো, আমি যখন বলতে চেয়েছিলাম আমি কলেজে ভর্তি হব, তখন মুখ ফসকে স্কুল বের হয়ে গেছে। এই জন্য ভাবলাম স্কুল বলি, পরে আপনাকে সব কিছু বলবো। আর তাছাড়া পড়াশুনো করে কি এমন হবে, এই জন্য আমি আর এসব বিষয়ে গুরুত্ব দেই না। আমি আজকে বুঝতে পারলাম, এই মেয়ে যদিও কাজের মেয়ে হয়, তবে ওর ভিতরে এমন একটা কিছু আছে যে যেটাকে এই প্রতি মুহূর্তে মুগ্ধ করে। একটা মিথ্যা কথা কি সুন্দর করে লুকিয়ে রাখলো, অথচ আমি কিছুই জানি না। প্রিয়া আমার পাশে বসে বলল, খালামণি সব কিছু জানে, আমি ওনাকে সব কিছু বলছি। আর এটাও বলছি, ভাইয়া যদি বকা দেয় আপনি দেখে নেবেন। ওনাকে নিয়ে একবার কলেজে গিয়েছিলাম। থাক এসব এখন বাদ দাও। কিছু হলে বলবে, আর না হলে বলতে চাইলে নাই। সমস্যা হলে হবে তোমার, আমার নয়। প্রিয়া আমার হাত ধরে বলল, সরি বলছি তো ভাইয়া, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। আমার আরও অনেক আগে সব কিছু বলার দরকার ছিল আপনাকে। বাদ দাও বলছি তো, আমি কিছু মনে করি নাই। প্রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, ভাইয়া আমি যদি কোনো দিন বড় কিছু হতে পারি, পরে যদি আপনার কাছে ফিরে এসে আমি কিছু চাই, তখন সেই জিনিসটা দিবেন তো আমাকে? দিবেন মানে কি? না দিলে জোর করে নিয়ে যাবে। প্রিয়া হাসি দিয়ে বলল, মাঝে মাঝে খুব করে স্বপ্ন দেখি, কিন্তু যখন মনে হয় আমি তো কাজের মেয়ে, আমার দ্বারা কি এত কিছু হবে? তবে আমরা শুধু স্বপ্ন দেখতেই জানি, হয়তো এগুলো কোনোদিন বাস্তবায়ন হবে না। সবকিছু হবে। তুমি যেমন মানুষ, আমিও তো তেমন মানুষ। পার্থক্য তো গরিব আর ধনী। তবে এমনিও তো হতে পারে একদিন আমি গরিব হয়ে যাব, তুমি ধনী হয়ে যাবে। আপনি খুব মজা করতে পারেন ভাইয়া, আপনি মানুষটা বেশ ভালা। থাক আর বলতে হবে না। কিরে, কি করিস তোরা? আরে সুমন, তুই আয় বস এখানে। প্রিয়া তুমি চট করে নিচ থেকে 3টা কফি বানিয়ে নিয়ে আসো, কেমন? আচ্ছা ভাইয়া, আমি যাব আর আসবো, আপনি বসে থাকেন। প্রিয়া যাবার পর সুমন বলল, লাদেম, একটা কথা সবসময় মাথা রাখিস, গরিব সবসময় গরিব থাকে, তারা কখনো ধনী হতে পারে না। এর জন্যই বলি, জাত তার সাথে এত মিশবি না, বুঝলি? ও একটা কাজের মেয়ে, ওর এত কাছে যাওয়ার কোনো মানে আছে? কত ভালো ভালো মেয়ে আছে এই শহরে, ইদানিং আমি দেখছি। দূর সুমন, এসব বাদ দে তো। আর ও একটা অসহায় মেয়ে, এজন্য একটু ওই ধর কি বলি তোরে, থাক বাদ দে। তবে ও আমাকে ভাইয়া বলে, আমাকে ছোট বোনের মতোই দেখি। ছোট বোন হলে বেশ ভালো, এ পর্যন্ত যেন থাকে। প্রিয়া 3টা কফির মগ নিয়ে ছাদে আসলো। তবে প্রিয়ার পিছনে মিতু ম্যাডামও উপরে চলে আসলো। মিতু ম্যাডামকে দেখে সুমন দাঁড়িয়ে বলল, আরে ম্যাডাম, আপনি এখানে কিছু কি লাগবে নাকি কিছু বলতে এসেছেন? আমি সুমনের কাপড় টেনে আমার পাশে বসে বললাম, এত সম্মান দেওয়া লাগবে না। উনি শুধু আমাদের ভার্সিটির টিচার, এর বাইরে আপু বলে ডাকতে পারিস।
সবসময় যে ম্যাডাম বলতে হবে এটা কোনো কথা নয়। আমার মুখ থেকে এই কথাটা শুনে মিতু ম্যাডামের মুখটা কালো হয়ে গেল। হয়তো তিনি আশা করে নাই আমি এমন কিছু বলবো, কিন্তু এই মিতু ম্যাডামকে যে আমার খুব ভালো করে চেনা হয়ে গেছে। প্রিয়া আমার হাতে কফির মগগুলো দিয়ে বলল, ভাইয়া আপনারা বসে আড্ডা দেন, আমি নিচে গিয়ে দেখি মাহি কি করছে। এই কথা বলে প্রিয়া চলে গেল। সুমন একটা কফির মগ নিয়ে অন্যটা মিতু ম্যাডামের হাতে দিয়ে দিল। মিতু ম্যাডাম হাসি দিয়ে বলল, তার মানে আমি যে এখানে আসবো তোমরা জানতে, এই জন্যই কফি বানিয়ে আনছো না? এই মেয়ে তো দেখি নিজের সম্মান নিজেই শেষ করতে চায়। যাক, উনি আসছেন ভবিষ্যতে, এই জন্য এত বেশি অপমান করে লাভ নেই। তবে মিতু ম্যাডাম দাঁড়িয়ে না থেকে আমার পাশে বসে সুমনকে বলল, সুমন তুমি নিচে যাও, ওর সাথে আমার কিছু কথা আছে। আমি সুমনের হাত ধরে বললাম, না ও কোথাও যাবে না। আর আপনি কি এমন বলবেন যে ওকে যেতে হবে? যদি বলতে হয় তো ওখানে ওর সামনেই বলেন, নইলে এখান থেকে চলে যান, আমরা বড্ড আড্ডা দিচ্ছি। আমি তোমাদের বাসায় আসছি অপমানিত হওয়ার জন্য নয় কিন্তু। আর এটা ভুলে যেও না, আমি তোমার ম্যাডাম। আমি আপনাকে কখনো অপমান করতে চাই না। এখন যদি আপনি নিজের ইচ্ছে অপমানিত হতে চান তাহলে আমাদের কিছু করার নেই। আর এখানে সবাই আসছে আড্ডা দেওয়ার জন্য, পার্সোনাল কোনো কথা থাকলে পরে বলবেন। বিশেষ করে আপনি তো আমার আপুর বয়সী। আপুর বয়সী কি, আপনি তো আমার মায়ের বয়সী। আমার কথা শুনে মিতু ম্যাডাম রাগে কফির মগটা নিচে ফেলে দিল আর বলল, ইদানিং তুমি যা করছো খুব বেশি বেশি হয়ে যাচ্ছে। তোমাকে পছন্দ করি বলে এই না যে সব সময় তোমার মুখে থেকে যা ইচ্ছা বের হবে তাই শুনবো। মুখ কিন্তু আমারও আছে। আমি যদি একবার কিছু বলি না তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে, এই মনে রেখো। এই কথা বলে মিতু ম্যাডাম রাগ করে আমার পাশ থেকে উঠে চলে গেল। মিতু ম্যাডাম যেতে আমি হাসতে হাসতে বললাম, কতটা যে ভালো লাগছে আজকে সুমন বলার বাইরে। এমনটা করলি কেন? আর নিতু ম্যাডাম আবার কবে তোকে পছন্দ করতে শুরু করেছে? তোর এসব কথা আর বলিস না। তো ওদের ফান্দে পড়ে কেন যে প্রপোজ করতে গিয়েছিলাম, আজকে যদি ওনার পেছনে না লাগতাম তাহলে আজকে আমার এই দশা হতো না। বিয়ে করে ফেল মামা, সারা জীবন বসে বসে খেতে পারবি। আর মেয়ে কিন্তু চাকরি করে, এটা ভুলে যাবি না। তোর যেহেতু এত শখ তো তুই বিয়ে করে ফেল, আমি কথা বলে দেখি, কি বলিস? না ভাই, আমার এত দরকার নেই। তো আমাকে বলিস কেন? সিনিয়র মেয়েদের হালকা করে পছন্দ হয় ঠিক আছে, তাই বলে এই না যে এত বয়স্ক মেয়ে পছন্দ করব। নিজের ভেতরে একটা অনুভূতি আছে না। সুমনের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে নিচে চলে গেলাম। বিয়ের কাজে বিজি থাকার কারণে আজকে 3 দিনের মতোই চলে গেল। সকাল থেকে আম্মু কানের কাছে ফিস ফিস করে বলছে যে, তোর ভাইয়ের সাথে ওর শ্বশুর বাড়িতে যেতে হবে। আমি তো আম্মুকে না করে বলছি আমি যাব না, আর ভাইয়াকে বলো যেন আর সাথে করে সুমনকে নিয়ে যাই। কিন্তু আম্মুর এক কথা, আমি যাব, সাথে প্রিয়াও যাবে। আর সুমন যদি যেতে চায় তো যাবে। বুঝলাম না প্রিয়া যাবে কেন, ওর যাওয়ার কি দরকার? ও গেলে আমার মেয়েকে কে দেখবে? এই বিষয়ে আম্মুকে বলতে আম্মু শুধু বললো, ছোট মানুষ ও, 1-2 দিনের ব্যাপার। মাহিকে আমরা দেখতে যাব, ও যেতে চেয়েছে এই জন্যই যাবে। আমি আর আম্মুকে এই বিষয়ে কিছু বললাম না। সময় মতো আমরা সবাই ভাইয়ের শ্বশুর বাড়িতে চলে গেলাম। আমাকে আর সুমনকে একটা রুম দেখিয়ে দিল। প্রিয়া নাকি আবার মিতু ম্যামের সাথে থাকবে, কিন্তু আমার তো মনে হয় মিতু ম্যাডামের সাথে প্রিয়ার কিছু শত্রুতা আছে। প্রিয়াকে আমি এখানে আনতে চেয়েছিলাম না, কিন্তু আম্মুর কারণে শুধু নিয়ে আসছি। হাত মুখ ধুয়ে রুমে বসে আছি, তখন মিতু ম্যাডাম খাওয়ার জন্য ডেকে গেল। যাই কিছু খেয়ে আসি, খুব খিদে পেয়েছে। সবাই মিলে একসাথে টেবিলে বসলাম। মিতু ম্যাডাম আর ভাবি মিলে খাবার পরিবেশন করছে। তবে মিতু ম্যাডাম আমার সামনে একটা মিষ্টি রেখে বললো, আমাদের বাসায় আসছেন, আগে মিষ্টি মুখ করে নেন। মিষ্টি খেলে সব কিছুই মিষ্টি মিষ্টি লাগবে। কি আর করবো, এত করে যেহেতু বলছে সেজন্য মিষ্টিটা হাতে নিয়ে মুখে দিলাম। কিন্তু এই মিষ্টি খেয়ে আমি যে কত বড় ভুল করেছি এটা এখন বুঝতে পারছি। উপর থেকে এটা মিষ্টি হলো, ভেতরে শুধু মরিচের গুঁড়া ছিল। আমি মুখে নিয়ে বুঝতে পারলাম যে এখানে মরিচের গুঁড়া মেশানো আছে। আমি থুথু দিয়ে মিষ্টি নিচে ফেলে দিলাম। মিতু ম্যাডামকে শুধু বললাম, আপনাকে আমার দেখার আছে। এই বলে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম। ঝালের ঠেলায় এখন চোখ দিয়েও কিছু দেখতে পারছি না, চোখ দিয়ে শুধু পানি বের হচ্ছে। ওয়াশরুমে গিয়ে নাকে মুখে কিছু পানি দিলাম। এরপরেও চোখ দিয়ে শুধু অন্ধকার দেখা যাচ্ছে। হঠাৎ সামনে গোলাপি রঙের কিছু একটা দেখতে পেলাম, দিলাম ওইটাতে ঠোঁট ঢুকিয়ে। আহা, এখন যে কতটা ভালো লাগছে বলার বাইরে। হঠাৎ করে প্রিয়া আমাকে সরিয়ে কান্না করে বলল, ভাই আপনি এটা কি করলেন? আমাকে কিস করে দিলেন, আর কিভাবে কামড় দিতে পারলেন আমাকে? আমার ঠোঁট দিয়ে এখন রক্ত বের হচ্ছে। প্রিয়ার দিকে তাকে দেখি সত্যি ওর ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে। তার মানে আমি এতক্ষণ গোলাপি রঙের যেটা দেখে ঠোঁট ডুবিয়ে দিয়েছিলাম এটা প্রিয়ার ঠোঁট ছিল। এই জন্য তো বলি এত ঝাল থেকে হঠাৎ এত স্বাদ লাগে কেন। প্রিয়া শুধু কান্না করে যাচ্ছে। সত্যি আমি ভুল করে ফেলছি। আমি প্রিয়া মাথায় হাত দিয়ে বললাম, কান্না বন্ধ করো, নইলে সবাই সন্দেহ করবে। আসলে এই ঝালের ঠেলায় সবকিছু অন্ধকার দেখা যাচ্ছিল।
এজন্য সামনে গোলাপি রঙের কিছু দেখে এমন হয়েছে, বুঝতে পারে নাই। আমি মাফ করে দাও। আপনি মাপ চাইছেন? আমার ঠোঁট ফুলে কি হয়েছে দেখেছেন? এখন আমি বাহিরে কি বলে মুখ দেখাবো? ওরা সবাই কি বলবে? প্রিয়া, এখন কি তোমার পা ধরে মাপ চাইতে হবে? প্রিয়া চোখের পানি মুছে বলল, থাক, কিন্তু আপনি কি শেষে আমার ঠোঁটেই দেখেছেন? বিয়ের পর আমার স্বামীকে আমি কি বলবো? বলবে আমার ভাইয়ের একটু ঝাল লেগেছিল, এজন্য ভাই আমাকে কিস করছে। আপনি কিছু মনে করবেন না, আবার শুধু একটা কিসেই করেছিল। আপনাকে তো আমার এখন মারতে ইচ্ছে করছে। আমি গালে গিয়ে বললাম, ভুল করেছি তো, মারবে, সমস্যা নাই, নাও এখন আমাকে তুমি মারতে পারো। প্রিয়া আমার গালে হাত দিয়ে বলল, আপনাকে আমি মারতে পারবো বলে আপনার মনে হয়? জানেন না আপনি আমার কতটা পছন্দের মানুষ? আমি গালে হাত দিয়ে বললাম, আর যাই বলো প্রিয়া, তোমার ঠোঁটে দারুণ মিষ্টি আছে, মাঝে মাঝে এমন মিষ্টি খাওয়ার কিন্তু দরকার আছে। প্রিয়া আমার পিঠে ঘুষি দিয়ে বলল, আপনিও না ভাইয়া, সব সময় শুধু মজা করেন। এখন চলেন বাহিরে যাই, দেখি ওদের সবাইকে কি বলা যায়। প্রিয়া ধীরে ধীরে আগে যেতে লাগলো, আমি ওর পিছনে। প্রিয়া গিয়ে ভাবিকে বলল, ওয়াশরুমে সাবান কে রাখছিল ভাবি? গিয়ে ওটার উপরে পড়লাম। ভাবি প্রিয়ার কথা শুনে হাসি দিয়ে বলল, একজনকে বাঁচাতে গিয়ে আর একজন মরতে গিয়েছিল। আর ছোট ভাই, তোমার ঝাল কমেছে? ভাবি কমছে, তবে এখন আমার খাওয়ার ইচ্ছে নাই। আমি রুমে গেলাম। ভাবি এসে আমার হাত ধরে বলল, আমার কি ছোট বোন আছে যে তোমার সাথে মজা করবে? একটা মাত্র বেস্ট ফ্রেন্ড আমার, একটু মজা তো করতেই পারি। এই জন্য এত রাগ করতে হয়? এখন চুপচাপ বসে খেয়ে নাও। ভাইয়া ইশারা করে বলল, এখন কিছু খেয়ে নে। নতুন ভাবে অনুরোধ করে বলছে, কথা তো আর ফালানো যাবে না, এজন্য আবার বসে গেলাম। অল্প কিছু খেয়ে আমি রুমে যেতেই কিছুক্ষণ পর সুমন আমার পিছনে চলে আসলো। মাত্র সবকিছু বন্ধ করে শুয়েছি, তখন বাইরে থেকে মিতু ম্যাডাম বলল, লাদেন, দরজা খোল। তোমার রুমে আমার কিছু পড়ে আছে। এই মেয়ে আবার জ্বালাতে চলে আসছে, কই যে যাবো আমি। লাইট অন কর। রুমের দরজা খুললাম, তবে অবাক করার বিষয়, মিতু ম্যাডাম ভেতরে এসে সুমনের দিকে কি জানি ইশারা করলো, আর সুমন চুপচাপ রুম থেকে বের হতে হতে বলল, লাদেন, তুই থাক, আমি ভাবির ছোট ভাইয়ের রুমে চলে গেলাম। এই কথা বলে সুমন চলে গেল। আমি শুধু বোকার মতো দাঁড়িয়ে আছি। সুমন আমাকে একা রেখে কিভাবে চলে গেল? আরো মিতু ম্যাডামের সাথে মিলে গেছে। আলা দাঁড়া, একটু পর তোরে আমি তুলে নিয়ে আসবো। মিতু ম্যাডাম দরজা লাগিয়ে বলল, আজকে আমি এইখানে থাকবো, এই জন্যই সুমন চলে গেছে। ও তো আর তোমার মতো নয়, একটু বললেই ও সবকিছু বুঝে যায়, বুঝেছো? এই কথা বলে মিতু ম্যাডাম আমার কাছে চলে আসলো আর আমাকে ধাক্কা দিয়ে বিছানার উপর ফেলে দিয়ে বলল, আজকে বিয়ের আগে বাসর রাত হবে, কি বলো তুমি? আমি রেগে বললাম, আমার উপর থেকে শয়ন বলছি, নইলে খুব খারাপ হবে কিন্তু বলে দিলাম। মিতু ম্যাডাম উল্টার দাঁত বের করে বলল, খারাপ কিছু তো এখন করব, আমি যা বলবো তাই করতে হবে। আর যদি আমার কথায় না মানো, তাহলে আমি কিন্তু জোরে জোরে চিৎকার করব, বলে দিলাম। আর তুমিও তো ভালো করেই জানো সবাই আসলে কি হবে। সবাই মিলেমিশে আমাদের বিয়ে পড়িয়ে দেবে। এই জন্যই আমি বলি কি এখন বিয়ে করতে হবে না। তবে সমস্যা নেই, তুমি যখন বলবে আমাকে, আমি তখন তোমার জন্য তৈরি আছি। এখন কথা না বাড়িয়ে চলো আমরা আমাদের কাজ শুরু করি। একটা মেয়ে তোমার এত কাছে চলে এসছে, তোমার কিছু করতে মন চাইছে না? মিতু ম্যাডামকে ঠেলে আমি নিচে ফেলে আমি উঠে গেলাম আর বললাম, আপনার হয়তো সম্মান না থাকতে পারে, কিন্তু আমার সম্মান আছে। আমি আপনার ছাত্র, লজ্জা করে না এসব করতে? আর কি বলছেন এসব করতে? আরে কি না, এখন বাসরাত করবো যেটাকে বলে। সি সি, লজ্জা লাগা উচিত আপনার। বিয়ের আগে এসব করতে চাইছেন? লজ্জা লাগা উচিত কি? হ্যাঁ, যাকে পছন্দ করি তার সাথেই তো রাত পার করবো, এতে সমস্যা কি? যত পাগল ছাগল আছে সব শুধু আমার কাছে আসে। থাকেন আপনি, আমি গেলাম। যাবে তো যাও দেখি। দরজার কাছে গেলেই জোরে জোরে চিৎকার দেবো। আবার সবাই আসলে বলবে তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসছো, আর এখন আমার সাথে সব কিছু করে পালিয়ে যাচ্ছ। বুঝলাম আজকে সত্যি বড় একটা বিপদে পড়ছি। মৃদু নাম যদি চিৎকার দেয় তাহলে আমি বড় একটা সমস্যায় পড়ে যাব। কি যে করি আমি? চুপচাপ গিয়ে একটা চেয়ারে বসলাম আর বললাম, আমাকে আপনি ছেড়ে দেন প্লিজ। যদি আমার ভুল হয়ে থাকে তো মাফ করে দিবেন, তো আমাকে ছেড়ে দিন প্লিজ। মৃদু ম্যাডাম আমার কথা শুনে বলল, এত সহজে কিভাবে তোরে আমি ছেড়ে দেব? তবে ছাড়তে পারি এক শর্তে, আমাকে তোর বিয়ে করতে হবে।
আমি কি আপনাকে বিয়ে করে বিপদে পড়বো? বিয়ের পর ওই লাইলার মতো সবাই আমাকে বলবে আমি বুড়ো বেডি বিয়ে করে নিয়ে আসছি, যে আমার মায়ের সম্মান। মৃদু ম্যাডাম রেগে এবার বিছানা থেকে উঠে গেল, চুল থেকে অর্ধেক কাপড় খুলে অর্ধনগ্ন হয়ে বলল, আজকে তুই দেখবি আমি কি জিনিস। শুধু আমাকে বুড়ো বুড়ো বলিস, আমার দিকে ভালো করে তাকা। আমি বিছানা থেকে কম্বল দিয়ে ওনার গায়ে দিয়ে বললাম, আপনার পায়ে পড়ি আমি, প্লিজ আমাকে ছেড়ে দেন। আমি এখানে বেড়াতে আসছি, আপনি এসব করবেন জানলে আমি কখনোই এখানে আসতাম না। আজকে তুই যত কিছু বলিস না, তাও আমার হাতে তোকে কেউ বাঁচাতে পারবে না। আমি যেটা চাই সেটাই করে দেখাই, আর যেই জিনিসটা আমি পাই না সেটা আমি কাউকে পেতেও দেব না। এই জন্য যদি দরকার হয় কাউকে খুন করা, তাহলে আমি সেটাই করতে রাজি। উপর থেকে দেখলে আপনাকে এতটা সুন্দর লাগে বলার বাইরে, আপনার ভেতরে যে এত কিছু আছে আমি জানতাম না। আমার ভিতরে অনেক কিছু আছে যেগুলো আজকে তুই নিজের চোখে দেখতে পারবি। মনে কর আজকে আমি যেটা চেয়েছি সেটাই করব। চাইলে তুইও বাঁচতে পারবি না, বাঁচার রাস্তা তোর একেবারে বন্ধ। আমি আবার চেয়ারে বসে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি বুঝছি, আপনি কাপড় পরে নেন আর আমাকে একটু সময় দেন, মনকে আগে ঠিক করি, পরে যা মন চাই করবেন। মৃদু ম্যাডাম হাসি দিয়ে বলল, এই তো লাইনে আসলি। কাপড় ঠিক করা লাগবে না, যেভাবে আছে সেভাবেই থাক না, একটু পর তো আবার খুলতেই হবে। এখন থাক। আমি বাঁচার জন্য ফোনটা নিয়ে প্রিয়াকে ছোট একটা মেসেজ করলাম, আমাকে বাঁচাও প্লিজ প্রিয়া। মৃদু ম্যাডাম আমার রুমে এসে বাজে ব্যবহার করছে, যদি আজকে আমাকে বাঁচাতে না পারো তাহলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। তোমার কাছে আমি অনুরোধ করে বলছি প্লিজ প্রিয়া। মেসেজটা টাইপ করতে দেরি হয়েছে কিন্তু দরজায় টোকা পড়তে দেরি হয় নাই। আমি মনে মনে যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। যাক বাবা, আজকে বড় বাচ্চা বেঁচে গেলাম, আর জীবনে এমন ভুল করা যাবে না। প্রিয়া বাইরে থেকে বলছে, দরজা খোলেন, আপনার সাথে দরকারি একটা কথা আছে, তাড়াতাড়ি দরজা খুলেন। মৃদু ম্যাডাম তাড়াতাড়ি শরীরের কাপড় ঠিক করে আমাকে ইশারা করে বলল, বল কি কথা, বাইরে থেকে বলতে। আমি মৃদু ম্যাডামের কথা মতো প্রিয়াকে তাই বললাম, কিন্তু প্রিয়া উল্টো আমাকে বলল, আপনি যদি দরজা না খোলেন আমি কিন্তু দরজা ভেঙে ভিতরে ঢুকিবই বলে দিলাম। আর আপনি তো আমাকে চেনেন, আমি কি করতে পারি। মৃদু ম্যাডাম কিছু বলার আগে আমি দৌড় দিয়ে দরজা খুলে দিলাম, আগে নিজের জান বাঁচাই পরে অন্য কিছু। দরজা খুলে দিতেই প্রিয়া ভেতরে ঢুকে আমার দিকে একবার তাকিয়ে বুঝলো যে আমি কত বড় বিপদে পড়ছি। প্রিয়া মৃদু ম্যাডামের দিকে তাকিয়ে শুধু বলল, ভাইয়া, আমি আপনার রুমে থাকবো, আপনি উপরে থাকেন, আমি নিচে থাকবো। আমি অচেনা কারোর সাথে একা একা থাকতে পারি না, আর খালামণি এখানে থাকতে বলছে আমাকে। আর ভাইয়া, মজার একটা কথা হলো, আমি কিন্তু আমাদের গ্রামের একটা মেয়েকে চুলে ধরে এমনভাবে মারছিলাম, ওই মেয়েটা পরে আর আমার সামনে পড়ে নাই। আমি গোপন সূত্রে জানতে পেরেছি আমার ভাইয়ার সাথে কেউ একজন বাজে ব্যবহার করছে। আমাকে তো চেনে না ভাইয়া, চুলে টেনে একেবারে ছিঁড়ে ফেলবো। আর খালামণি আমাকে এখানে পাঠিয়েছে কি বসে থাকার জন্য, কি যে করব আমি নিজেও জানি না। প্রিয়ার রাগ দেখে মৃদু ম্যাডাম রুম থেকে বের হয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল, কয়দিন যে এই মেয়ে তোরে বাঁচায় আমিও দেখবো। মৃদু ম্যাডাম যাওয়ার পরে প্রিয়াকে আমি জড়িয়ে ধরে বললাম, অনেক অনেক ধন্যবাদ, তুমি না থাকলে আজকে আমার ইচ্ছের বিরুদ্ধে সবকিছু হয়ে যেত। প্রিয়া চুপ করে শুধু দাঁড়িয়ে আছে। হঠাৎ করে প্রিয়া বলল, ভাইয়া ছাড়েন, আমাকে লজ্জা লাগছে আমার। আমি প্রিয়াকে ছেড়ে দেখি ওর গাল লজ্জায় লাল হয়ে গেছে, অথচ কিছুক্ষণ আগে ওর অবস্থা খুব বাজে হয়েছিল। আমি প্রিয়াকে বললাম, ধন্যবাদ তোমাকে, কি বলে যে তোমাকে। ছাড়েন তো ভাইয়া, আমি আগে থেকেই জানতাম এই মেয়ে আপনার সাথে উল্টাপাল্টা কিছু করবে। বেশি কিছু তো করে নাই ভাইয়া। আরে না, তবে তুমি না আসলে বড় সমস্যা হতো। প্রিয়া বিছানা থেকে কম্বল আর বালিশ নিয়ে নিচে বসে বলল, আমি আজকে এখানে ঘুমাবো, দেখি আপনার সাথে কে কি করে। আরে দরকার নেই, তুমি যাও, পরে সবাই উল্টাপাল্টা বলবে। কিছু হবে না ভাইয়া, আমি আছি না, আমি দেখে নেব। আপনি নির্ভয়ে ঘুমান তো, আপনি কোনো বিপদে থাকলে আমি ঘুমোতে পারবো না। এই মেয়ে পাগল, ওকে বললেও বুঝবে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। লাইট বন্ধ করে দিলাম। বিছানা শোয়ার পর প্রিয়া বলল, ভাইয়া আপনার ফোনটা একটু দেন না। আমি প্রিয়ার হাতে ফোনটা দিয়ে বললাম, বেশি রাত জাগবে না কিন্তু, রাত জাগা ভালো না। সত্যি প্রিয়া মেয়েটা খুব ভালো, যতটা ভালো বলছি ওকে আমি তার থেকেও বেশি ভালো। এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে দরজার বাইরে ডাকাডাকির কারণে আমার ঘুম ভেঙে গেল।
বাইরে থেকে ভাবি সহ সবাই ডাকাডাকি করছে দরজা খুলতে। আমি জানি এখন দরজা খুললে কি হবে, আর প্রিয়া যে আমার সাথে ছিল আজকে, এজন্য মিতু ম্যাডাম বানিয়ে খুব করে মিথ্যে কথা বলবে এটাও জানি আমি। এজন্য আমি সবকিছু আগে থেকেই রেডি করে রাখছি। ওরা বাইরে থেকে চেঁচামেচি করতে থাক, তাতে আমার কি। আমি ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হলাম, দরজা খুলে বের হতে দেখি প্রিয়া বসে আছে। প্রিয়ার মুখে কেমন যেন একটা ভয় ছাপ আমি দেখতে পারছি। ও তো সল মনে আমার সাথে থাকছে, কিন্তু বাইরের মানুষ তো আর সহজ সরল না। মিতু ম্যাডাম তো আর বসে থাকার মানুষ না। প্রিয়া একটু কান্নার ভাব নিয়ে বলল, ভাইয়া এখন কি হবে? দরজা খুললে তো সবাই ভিতরে চলে আসবে, আর আমি তো এত কিছু চিন্তা করি নাই। আমি ভাবছিলাম কোনো সমস্যা হবে না, এত চিন্তা করো না, আমি আসি না। আমি থাকতে তোমাকে কেউ কিছু বলতে পারবে না। এখন তুমি শুয়ে থাকো, চোখ বন্ধ করো, নইলে আবার চর খেতে হবে তোমাকে। তুমি শুয়ে থাকো, বাকিটা আমি দেখছি। কিন্তু ভাইয়া চুপচাপ শুয়ে থাকো বলছি, বাকিটা আমি দেখছি। তবে সবাই যখন ভেতরে আসবে তখন ঘুম থেকে উঠে যাবে, মনে করবে যেন তুমি কিছু জানো না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি ধীরে ধীরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিলাম, আর দরজা খুলতে এক এক করে সবাই ভেতরে চলে আসলো। মিতু ভেতরে এসে বলল, সারা রাত ছিল উপরে, আর এখন আমরা আসছি দেখে নিচে শুয়ে আছে। দেখেন ভাইয়া, আপনার ছোট ভাইয়ের চরিত্র কেমন খারাপ, শেষ পর্যন্ত কাজের মেয়েকেও ছাড়ে নাই। ভাইয়া আমার দিকে চোখ ঘুরিয়ে বলল, এটা কি শুরু করলি লাদেন তুই? আমি ভাইয়ের হাতে ফোনটা দিয়ে বললাম, প্রিয়া যখন থেকে আমার রুমে এসেছিল তখন থেকে আমি ভিডিও অন করে রাখছি, কারণ আমি জানি মিতু ম্যাডাম যে আমার পিছনে লাগছে, আর উনি আমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে। যদি সন্দেহ হয় ভিডিওটা দেখে নিবি। আশা করি এখন কারো কিছু বলার থাকবে না। আমার কথা শুনে সবাই চুপ হয়ে গেল, কেউ কোনো কথা বলছে না। আমার কাছে দুইটা ফোন ছিল, একটা ছিল প্রিয়ার কাছে, আরেকটা আমি ভিডিও অন করে উপরে রাখছি। মিতু ম্যাডাম আমাকে ফাঁসি দেবে, বোকা মেয়ে, ও তো আর জানে না আমার সম্পর্কে। ভাইয়া শুধু বললো, আর যেন এমন না হয়। আর প্রিয়াকে এখানে নিয়ে আসার কি দরকার ছিল? আমি মিতু ম্যাডামের দিকে তাকিয়ে বললাম, এই মেয়ে রাতে আমার রুমে এসেছিল আর এসে আমাকে হুমকি দিয়েছে। আমি যদি ওর সাথে শারীরিক সম্পর্ক না করি তাহলে ও সবাইকে ডাক দেবে। খুব করে আমাকে ও ভয় দেখিয়েছে, এই জন্য আমি প্রিয়াকে এখানে নিয়ে আসছিলাম। খারাপ কিছু তো আমি করি নাই, নিজের জীবন বাঁচাতে প্রিয়াকে নিয়ে আসছি। প্রিয়া আমার পিছনে দাঁড়িয়ে বলল, বড় ভাইয়া, এই মেয়ে ভাইয়ার সাথে উল্টাপাল্টা কিছু করতে চেয়েছিল, পরে ভাইয়া আমাকে মেসেজ করে এখানে নিয়ে আসছে। বিশ্বাস করেন আপনি, আমি এসেও মিতু ম্যাডামকে এখানে পাইছি। ভাবি প্রিয়ার কথা শুনে বলল, রাতভর দুইজনে যুক্তি করে আমার বান্ধবীর নামে সবকিছু বানিয়ে বানিয়ে বলছো, ভালোই তো। আর আমার বান্ধবীকে আমি ভালো করেই চিনি, ও এসব কখনোই করতে পারে না। আমি এবার সুমনের দিকে তাকিয়ে বললাম, সুমন তুই আমার বন্ধু, অন্তত সত্যিটা বলবি আশা করি। সুমন আমার পাশে এসে একই কথা বললো মিতুর বিষয়ে, কিন্তু মিতু উল্টা বলল, সবাই যুক্তি করে আমার সাথে এমন করছে। আমি তোমাদের কাছে কি এমন অপরাধ করেছি যার কারণে আমার উপরে এমন মিথ্যে অভিযোগ তুলছে? আর তাছাড়া আমি তোমার টিচার, এটা মনে রাখো। অনেক হয়েছে আর না। এই মেয়েকে যত কিছু বলি না কেন প্রমাণ ছাড়া বিশ্বাস করবে না। এই জন্য তখন বুদ্ধি করে মৃদু মানে অর্ধনগ্নতার একটা পিক তুলেছিলাম, এটা সবাইকে দেখাতেই। মৃদুর অবস্থা দেখার মতো ছিল। মৃদু তো লজ্জা এখান থেকে চলে গেল, কিন্তু ভাবি উল্টা বললো, একটা কাজের মেয়ের জন্য তুমি এমন করছো? কি আছে এই কাজের মেয়ের যা আমার বান্ধবীর মধ্যে নেই? ও কাজের মেয়ে কে বলছে? ওকে তো শুধু নিয়ে আসছি আমার মেয়েকে দেখাশোনা করার জন্য, এর বাইরে কিছু করবে না ও। আর একটা কাজের মেয়ের আর যাই হোক, ওর লজ্জা সম্মান এগুলো আছে যা আপনার বান্ধবী নাই। আপনি আমার ভাবি, আপনাকে আমি সম্মান করি, এজন্য আমার সামনে ওর কথা আপনি বলবেন না আশা করি। ভাবি আমার উপর রাগ দেখে চলে গেল। ভাবি যে এসবের সাথে যুক্ত আছে এটা আমি খুব ভালো করে জানি। ভাই আমার মাথায় হাত দিয়ে বললো, মাফ করে দে ছোট ভাই, আমি জানতাম না এই মেয়ে তোর সাথে এত কিছু করবে। আর একটা দিন তো একটু সহ্য করে নে। এই কথা বলে ভাইয়া চলে গেল। ভাইয়া যাওয়ার পর সুমনকে বললাম, তোরে আমি যতটাই অপমান মনে করি তার থেকেও ততটা পর তুই আজকে বুঝিয়ে দিলি, কেন এমন করলি? বিশ্বাস কর বন্ধু, আমি এটা জানতাম না মিতু ম্যাডাম যে তোর সাথে এমনটা করবে, আমি এটা জানতাম না। আমার কাছে শুধু বলছে আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার বন্ধু তোমাকে কিছু বলবে না এই বিষয়ে, এর জন্য আমাদের একটু একা থাকতে দাও। এই জন্য আমারও বিশ্বাস হয়েছিল। আচ্ছা বাদ দে, এখন হাত মুখ ধুই আয়। প্রিয়া কিছু না বলে চুপচাপ চলে গেল। সত্যি এখানে এসে কি যে এক বিপদে পড়ছি এটা তো শুধু আমি জানি। বাসার ভিতরে বসে থাকা ভালো লাগছিল না, এজন্য রুমের বাইরে বসে সুমন আর আমি গেম খেলছি। আর আমাদের থেকে একটু দূরে মিতু ম্যাডাম বসে আছে, কি জানি মনে মনে আবার কি প্ল্যান করছে। এখন যদি বেশি বাড়াবাড়ি করে না তাহলে সত্যি সত্যি এখান থেকে চলে যাব। এর ভিতরে টেবিলে খাবার দেওয়া হলো, আমরা সবাই বসলাম, কিন্তু প্রিয়া যখন বসতে যাবে তখন মিতু ম্যাডাম বলল, কাজের মেয়ে এখানে বসে
খেতে পারবে না। এক কাজ করো প্রিয়া, কিচেনে গিয়ে একা একা বসে খেয়ে নাও। এখানে বসলে চেয়ার আর ময়লা লাগবে। মিতুর কথা শুনে প্রিয়া মাথা নিচু করে ফেললো। ও যে কতটা লজ্জা পেয়েছে এটা আমি খুব ভালো করেই বুঝতে পেলাম। আমি এবার প্রিয়াকে বললাম, প্রিয়া আমার পাশে বসো, আর আমার বাড়ির একটা কুত্তাও যদি আসতো তাহলে ওকে আমি চেয়ারে বসে খাওয়াতাম। আর ওরা তো মানুষকে সম্মান করতে চায় না, এসব বলবেই। সম্মান কি জিনিস ওরা তো জানে না। মিতু তো রেগে বলল, আপনি একটা কাজের মেয়ের জন্য এইভাবে কথা বলছেন কেন? ওকে আমি কিছু বললে আপনার জ্বলে যায় কেন? নাকি ও আবার আপনার? আমি খাবারে পানি দিয়ে শুধু বললাম, আজকে এটা যদি আমার ভাইয়ের শ্বশুর বাড়ি না হতো তাহলে তোর মতো মেয়েকে যে কিভাবে ঠিক করতে হয় এটা আমার জানা ছিল। আসছি থেকে তুই আমার পিছনে লাগলি, তাও কিছু বলছি না। তোর হাত থেকে আমাকে বাঁচাতে যখন প্রিয়া আসে তখন ওর উপর প্রতিশোধ নিতে তুই যা ইচ্ছা তাই বলিস। এখানে কিছু করলে মানুষ খারাপ বলবে, দিন তো অনেক আছে, তবে দেখিয়ে দেবো আমি কি জিনিস। তুই আমার সামনে কাপড় খুলে বলছিলি না, আজকে আমি দেখাবো আমার ভিতরে কি কি আছে। তুই তো কাপড় খুলে দেখাবি, আর আমি কাপড় পরেই তোরে দেখাবো আমি কি জিনিস। এই কথা বলে প্রিয়া হাত ধরে রুমে নিয়ে আসলাম। ও শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছিল। ওর তো কোনো দোষ নাই, আমাকে বাঁচাতে গিয়ে আজকে ওর এসব কথা শুনতে হচ্ছে। রুমে আসার পর প্রিয়া চোখের পানি মুছে দিয়ে বললাম, পাগলি মেয়ে, এই জন্য কান্না করা লাগে? আমি আসছি না, আমি থাকতে তোমাকে কেউ কিছু বলতে পারবে না, মেরে ফেলবো না। এবার প্রিয়া আমাকে জোরে ধরে বললো, ভাইয়া, আমি কাজ করে খাই বলে কি আমি মানুষ না? এখানে আসার পর সবাই আমাকে কাজের মেয়ে বলে। আজকে আপনি কিংবা আপনার মা যদি এই কথা বলতো তাহলে আমার গায়েও লাগতো না, কিন্তু ওরা কেন বলবে? আমি কি ওদের বাসার কাজ করি? আমার একটা সম্মান আছে না ভাইয়া? আর আপনাকে বাঁচাতে আমি সব কিছু করতে পারি। আপনার কিছু হলে মাহির কি হবে? আমি প্রিয়াকে ছাড়িয়ে আবার ওর চোখের পানি মুছে দিয়ে বললাম, শুধু মাহির কিছু হবে আর কারোর কিছু হবে না। প্রিয়া আবার গাল লাল করে বলল, জান, আপনিও না ভাইয়া, কি যে বলেন না মাঝে মাঝে। হয়েছে, এখন ব্যাগ রেডি করো, আমরা চলে যাব। যেখানে আমাদের কোনো সম্মান নেই সেখানে আমরা এক মুহূর্তও থাকবো না। না ভাইয়া, আপনি এখানে থাকেন, আমি বরং চলে যাই। আমার জন্য আপনি কেন চলে যাবেন? তুমি চলে গেলে আমার কি হবে ভালো করেই জানো তো নাকি? এজন্য আমিও চলে যাব। প্রিয়ার কিছু না বলে আমার ব্যাগ গুছিয়ে দিতে লাগলো। বিদ্যুৎ তখন সত্যি কথাই বললো, প্রিয়া কি কিছু বললে আমার শরীর জ্বলে কেন? তবে কি প্রিয়াকে আমি পছন্দ করি কি জানি, বলতেও পারে না। এসে মেয়েটা কান্না করে কি করছে, তবে আমি শিওর ওর জায়গা অন্য মেয়ে হলে কবেই চলে যেত। এত অপমান কখনো সহ্য করতো না। কিন্তু আমি জানি ও শুধু আমার মুখের দিকে তাকিয়ে এখানে আছে, নইলে কোন দিনই ও চলে যেত না। ওর থেকেই এখন দূরে দূরে থাকা লাগবে। ও একটা কাজের মেয়ে, আর আমি কত বড় ঘরের ছেলে। আমি কেন ধীরে ধীরে ওর প্রেমে পড়ে যাচ্ছি? আমার মাথায় কি সমস্যা আছে নাকি? প্রিয়া ব্যাগ রেডি করে বলল, ভাইয়া এই নেন, তাহলে এখন কি আমরা চলে যাব? চলে যাব। আর এক মুহূর্ত এখানে আমরা থাকবো না। আমি ব্যাগ নিয়ে রুম থেকে বেরোতেই খাইয়া বললো, কিরে লাদেন, তুই কি করবি? ভাইয়া তুই থাক এখানে, আজকে রাতটা যদি এখানে থাকি তাহলে সম্মানটা নিয়েও যেতে পারবো না। ভালো থাকিস। ভাবি আমার সামনে এসে বলল, আমার বান্ধবীর পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইছি, মাপ করে দাও। তাও এইভাবে চলে যাবে না। বাদ দেন এসব ভাবি, আর সুমন তো আছেই। আমার মেয়ের একটু সমস্যা হয়েছে, এই জন্য আমাকে যেতে হবে। আর প্রিয়াকে নিয়ে যাচ্ছে আমার মেয়ের জন্য। এখন তাহলে আমরা বের হলাম, আর এই বাসা থেকে বের হওয়ার আগে বলে যাচ্ছি ভবিষ্যতে যেন আমাকে আর এখানে না আসতে হয়। এই কথা বলে আর এক মুহূর্ত এখানে দাঁড়ালাম না, সরাসরি বাসা থেকে বের হয়ে গেলাম। একটা রিক্সা নিয়ে বাসার দিকে যেতে লাগলাম। হঠাৎ করে প্রিয়া বলল, ভাইয়া, আমি আপনার হাতটা ধরবো? ধরো, সমস্যা নেই। আর এই জন্য কখনো আমার কাছ থেকে অনুমতি নিতে হবে না, বুঝছো? প্রিয়া হাসি দিয়ে বলল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আপনি সত্যিই খুব ভালো। আজকে আপনি যদি আমাকে সঙ্গ না দিতেন তাহলে আমি সেই কোন দিনই পালিয়ে চলে যেতাম। আর আমার সামনে আপনার গায়ে হাত দিবে তো দূরের কথা, তার গায়েই আমি ওর হাত কেটে দিতাম, বুঝলেন? আমি জানি তো তুমি আমার সাথে থাকলে আমার কিছু হবে না। প্রিয়া আস্তে করে বলল, এভাবে যদি সারা জীবন আমাকে আপনার পাশে রাখেন তাহলে সারা জীবন আমি আপনার সেবা করে যেতাম আর অনেক অনেক ভালোবাসতাম আপনাকে। প্রিয়ার কথা শুনে আমি একটা হাসি দিলাম আর বললাম, পাগলে মেয়ে দেখি অনেক কিছুই চিন্তা করছে আমাকে নিয়ে। আমি প্রিয়াকে বললাম, কিছু কি বললে প্রিয়া? প্রিয়া বলল, কই ভাইয়া, কিছু তো বললাম না। তবে ভাইয়া, আমার কাছে টাকা থাকলে ফুচকা খেতাম। গ্রামে থাকতে এর নামে অনেক শুনেছি, কিন্তু কখনো খাওয়া হয় নাই।
আমি মামাকে বললাম যেন একটা ফুচকার দোকানের সামনে রিক্সা থামায়। আমার কথা মতো মামা তাই করলো। আমি প্রিয়ার হাতে মানিব্যাগ দিয়ে বললাম, এই নাও, যত মন চাই খেয়ে নাও, আমি বসে আছি। প্রিয়া কিছু টাকা নিয়ে মানিব্যাগ আমার হাতে দিয়ে বললো, আপনি খাবেন না ভাইয়া? না আমি খাবো না, তুমি খেয়ে নাও, আমি বসে আছি, তাড়াতাড়ি করবে। প্রিয়া কিছু ফুচকা খেয়ে আর কতগুলো প্যাকেট করে নিয়ে রিক্সায় উঠে বলল, আপনাকে অন্য একদিন খাওয়াবো আমি, আজকে খাওয়ার দরকার নেই। এগুলো নিয়ে খালামণিকে দিব। একটা কথা চিন্তা করলে খুব ভালো লাগে যে আমার দেখা অনেক মানুষ আছে যে অনেক ছেলে মেয়েকে পটানোর জন্য অনেক কিছু করে। কেউ বলে আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, হাত কেটে ফেলবো, আরো কত কিছু যে বলে। কিন্তু প্রিয়া আমার জন্য তেমন কিছু করছে না। এরপরে ওর জন্য মন থেকে আলাদা করে একটা জায়গা তৈরি হচ্ছে। এটা ভালো লাগা নাকি ভালোবাসা এটা আমি জানি না। দেখি সামনে আরো কি হয়। বাসায় যাওয়ার পর আমি রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতে দেখি আম্মু প্রিয়ার মাথায় হাত দিয়ে বলছে, আমরা কি তোরে কোনোদিনও বোকা দিয়েছি? তোর মনে যা চায় তাই তুই করবি। তরে দিয়ে এত কাজও করায় নাই, এই জন্য বাইরের কে কি বলবে তা নিয়ে কখনো মন খারাপ করবি না, ঠিক আছে? প্রিয়া আম্মুকে জোরে ধরে বলল। ধন্যবাদ খালামণি আপনাকে। আমি সোফায় বসার পর আম্মু বলল, মিতুকে দেখে আমার খুব ভালো মনে হতো, কিন্তু এই মেয়ে তোর সাথে এত কিছু করবে আমি এটা কখনো চিন্তা করি নাই। দাদি তো বলেই ফেললো। আমি আগে মেয়েকে দেখে সন্দেহ করেছিলাম, কিন্তু বিয়ে বাড়িতে এসেছে বলে কিছু বলতে পারিনি। হঠাৎ বাবা ভেতরে এসে বলল, আমি যেন এই বিষয়ে আর কিছু না শুনি। যত পারিস এই মেয়ের থেকে দূরে থাকবি। বাবার কথা শুনে আমি শুধু বললাম, আচ্ছা বাবা ঠিক আছে। দেখতে দেখতে আজকে একটা বছর চলে গেল। তবে ভাবি আমার সাথে খুব খারাপ ব্যবহার করে। এই 1 বছরে ভাবির বাড়িতে যায় নাই। ভার্সিটিতে গেলে মিতু ম্যাডামের সাথে মাঝে মাঝে দেখা হতো, তবে তেমন কিছু বলতো না, হয়তো ভালো হতে চেষ্টা করছে। এই 1 বছরে আমি পুরোপুরি প্রিয়ার প্রেমে পড়ে গেছি। প্রিয়া সবকিছু জানে যে ওকে আমি পছন্দ করি, কিন্তু প্রিয়া কিছু বলে না, সাথে আমিও না। আমার মেয়ে এখন আমাকে বাবা বলে ডাকতে পারে। তবে আশ্চর্যের বিষয় এটা যে ও প্রিয়াকে আম্মু বলে ডাকে, এতে আমিও বেশ খুশি, ভালোই হয়েছে আমি মনে করি। কিন্তু ভাবির সাথে ইদানিং আমার শত্রুতা একটু বেশি হচ্ছে। আমি বসে বসে খাই বলে এটা ভাবির সহ্য হয় না। তবে আম্মু থাকার কারণে আমাকে কিছু বলতে পারে না। আর একটা কথা তো বলাই হলো না যে মাঝে মাঝে প্রিয়া মাঝরাতে আমার রুমে ঢুকে আমার কপালে, গালে আর মুখে চুমু দেয়। এতে আমিও কিছু মনে করি না, ভালোই লাগে আমার বেশ। আর 2 দিন পর আম্মুর জন্মদিন, এজন্য আমরা বাপ ছেলে মিলে বড় একটা প্ল্যান করছি। আম্মুকে বড় একটা কিছু দিব বলে কিছু একটা বানিয়ে নিয়ে আসছি। আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করছে, এই জন্য ওনাকে বড় ধরনের একটা সারপ্রাইজ দেবো। প্রিয় আমার কাছ থেকে টাকা নিয়েছে, তবে আমাকে কখনো বলে না যে আমার টাকা লাগবে। যা দরকার পড়ে তাই নিয়ে যাই, তবে এত বেশি নেয় না। যখন ওর দরকার হয় তখন নেয়। ও উপর আমার খুব অধিকার খাটায়। মাঝে মাঝে মানিব্যাগ আমার পকেটে থাকলে ও আমার উপর ঝুঁকে মানিব্যাগ নিয়ে যায় আর শুধু মুচকে মুচকে হাসে। ওর সব পাগলামো আমার বেশ ভালোই লাগে, ভালোবাসি যে ওকে, এজন্যই ভালো লাগে। দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো। আজকে আমার আম্মুর জন্মদিন, অনেক বড় আয়োজন করা হয়েছে। শহরের বড় বড় ব্যক্তিদের দাওয়াত দেওয়া হয়েছে। আমি রেডি হয়ে রুম থেকে বের হতেই দেখি প্রিয়া আমার রুমের সামনে দাঁড়িয়ে আছে। প্রিয়াকে দেখে বললাম, কি প্রিয়া এখানে দাঁড়িয়ে আছো যে? প্রিয়া আমাকে দেখে বলল, ভাইয়া আসলেই আপনাকে আজকে হিরোর মতো লাগছে। মন চাইছে আপনার হাত ধরে সারা জীবন। বলো। পরে কি? প্রিয়া গাল লাল করে বলল, জান ভাইয়া কিছু না, এখন আপনার কাছে একটা দরকারে আসছি। কি বলো? আপনার ফোনটা আমার একটু লাগবে আজকে। প্রিয়ার হাত ধরে আমি ওকে রুমে নিয়ে গেলাম। রুমে যাওয়ার পর প্রিয়াকে বসিয়ে আমি হাঁটু গেড়ে নিচে বসে বললাম, শুধু ফোনটা নিয়ে কি করবে? তোমার জন্য সবকিছু ফ্রি। আমার রুম মানে তোমার রুম। তোমার যখন যা দরকার হয় তখন তা নিয়ে যাবে। এই যে দেখো, আমার বিছানার উপর একটা শাড়ি পরে আছে, আমার কাপড়ের সাথে ম্যাচিং করে এটা কিনে নিয়ে আসছি। পরবে কি তুমি? প্রিয়া আমার মাথায় হাত দিয়ে বলল, আপনার জন্য আমি আগুনে ঝাঁপ দিতে পর্যন্ত রাজি আছি। শুধু একবার বলবেন কি করতে হবে আর আমি তাই করব। বেশি দেরি করে লাভ নেই, একটু তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আপনি আজকে এই দিনের মতো আমাকে শাড়ি পরিয়ে দেবেন, তবে আজকে চোখ বেঁধে নয়, আজকে চোখ খোলা রেখেই শাড়ি পরিয়ে দেবেন। মিস প্রিয়া এভাবে বলবেন না। আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু যখন আমি আপনার শরীরে হাত দিই তো আমার নিজেকে কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায়, পরে উল্টাপাল্টা কিছু করে ফেলবো। আমি বলে দিচ্ছি তুমি শাড়ি পরে নাও। এভাবে বলবেন না ভাইয়া। আর আপনাকে আমি কি বলছি, আপনি নিজেকে কন্ট্রোল করেন, আপনার যা করতে মন চায় তাই করবেন। আমি শুধু আপনার জন্য এখানে আসছি। এই কথা বলে প্রিয়া লজ্জায় হাত কামড়াতে লাগলো। আমার অনুষ্ঠানের পর আমি প্রিয়াকে বলে দিব যে আমি ওকে ভালোবাসি, অন্তত ওকে জড়িয়ে তো ধরতে পারবো নাকি।
আমাদের ভালোবাসা হয়তো পরিবারের কেউ মানবে না, কিন্তু আমি প্রিয়ার জন্য যুদ্ধ করতে এ পর্যন্ত রাজি আছি। ভাইয়া কি চিন্তা করেন? প্রিয়ার কথা শুনে আমার হুঁশ আসলো। আমি বললাম, কিছু না, তুমি শাড়ি পরে নাও, আমি বলে দিচ্ছি। আমার কথা মতো প্রিয়া তাই করতে লাগলো, আর আমি বলে দিচ্ছি কিভাবে কি করতে হবে। তবে সত্যি কথা বলতে, প্রিয়াকে দেখলে আমি অন্যরকম হয়ে যাই। তাও আজকে ওর আমার সামনে শাড়ি পরছে। এই মুহূর্তে আমার মনকে যে আমি কিভাবে কন্ট্রোল করছি, এটা একমাত্র আমিই জানি। শাড়ি পরা শেষ হতেই প্রিয়া আমার কাছে এসে আমার একটা হাত ধরে বলল, আমাকে কেমন লাগছে ভাইয়া? খুব খুব সুন্দর লাগছে, যেটা বলার বাইরে। প্রিয়া এবার আমাকে ধরে আয়নার সামনে নিয়ে বলল, এখন কেমন লাগছে আমাদের দুজনকে? আমি প্রিয়ার মুখের দিকে তাকিয়ে বললাম, মন যে অনেক কিছুই বলতে চায়, কিন্তু কোনো এক জায়গায় আটকে যায়। তবে এক সময় সবকিছু বলবো, শুধু এই মানুষটা পাশে থাকলেই হবে। আমার কথা শুনে প্রিয়া শুধু একটা হাসি দিয়ে আস্তে করে বলল, পাগল ছেলে, ভালোবাসি যে এটা বলতে পারে না, গাধা কোথাকার। আমি একটা মেয়ে হয়ে কিভাবে বলবো ভালোবাসি? আমার বুঝি লজ্জা করে না? ও সব কিছু বোঝে, তাও বলতে পারে না ভালোবাসি তোমাকে। সত্যি সত্যি যখন আমি চলে যাব না, তখন খুব করে বলতে পারবে আমি তোমাকে ভালোবাসি। আমার কি, আমিও বলবো না, বললে বলবো, না বললে নাই। প্রিয়ার সবকিছু আমি শুনতে পেয়েছি। তো আমি বললাম, কিছু কি বললে প্রিয়া? না ভাইয়া, আপনাকে কিচ্ছু বলি নাই। বলছি আমার এই কপালকে। ভিতর ডিমের সাথে আমি বসবাস করি, কিছু বলতেও পারে না। আর কথা বলছো আবার তুমি? প্রিয়া একটু রাগ দেখে বলল, আপনি কিন্তু কথা বলবেন না, নইলে আপনার মাথা ফাটিয়ে দেব। সত্যি তুমি তাই করতে পারবে? আমার তো মনে হয় না পারবে। প্রিয়া আমার হাত ছেড়ে দিয়ে বলল, তোর আপনি থাকেন, আমি গেলাম। আমি প্রিয়ার হাত ধরে বললাম, আরে দাঁড়াও একটু, তারা কিসের তোমার? হ্যাঁ। প্রিয়ার হাত ধরে আমি সুমনকে ডাক দিলাম। সুমন আবার কালকে আমাদের বাসায় আসছি। সুমন এসে প্রিয়াকে আমার সাথে দেখে বলল, কিরে, কিছু কি বলবি? আমি সুমনের হাতে ফোনটা দিয়ে বললাম, আমাদের কয়েকটা পিক তুলে দেবি? সুমন আচ্ছা বলে বলল। তোরা দাঁড়া, আমি পিক তুলছি। আমি প্রিয়া হাত টেনে কাছে নিয়ে এলাম। প্রিয়া লজ্জায় লাল হয়ে বলল, কি করছেন ভাইয়া, ছাড়েন। সুমন ভাইয়া দাঁড়িয়ে আছে, উনি সব কিছু দেখছে, পরে সমস্যা হয়ে যাবে। প্রিয়ার কথা শুনে ওকে আমি আরো কাছে এনে বললাম, কে কি বলবে এটা আমার দেখার বিষয় না। পছন্দের মানুষের সাথে যদি ছবি তুলতে না পারি, তাহলে এই জীবনের কোনো মানে নাই। আমার কথা শুনে মনে হচ্ছে প্রিয়ার ভয়টা দূর হয়ে গেল। ওরা শক্ত করে আমাকে ধরে বলল, ঠিক কথা বলছেন এখন আপনি। প্রিয়াকে সাথে নিয়ে কয়েকটা পিক তুললাম। সুমন চলে যাওয়ার পর প্রিয়া আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, এই পিকগুলো আমার কাছে রাখি, আপনাকে দেখলে আমার সারাটা দিন ভালো হয়ে যায়। বুঝি না আপনার কাছে আমি কি এমন পাইছি, কিন্তু আফসোস লাগে এই জায়গা যে আমি একজন কাজের মেয়ে। মায়ের আম্মু, দেখো এই কথা কিন্তু কখনো বলবে না। আমি তোমাকে কোনোদিনই কাজের মেয়ে বলছি বলো? তুমি তো আমার মেয়ের আম্মু। আর আমার প্রিয়া দরজার কাছে গিয়ে বলল, এসব বলবেন না ভাইয়া, ইস, লজ্জা করে। এই কথা বলে প্রিয়া রুম থেকে বের হয়ে গেল। আর আমি মুসকে মুসকে হাসছি। পাগলি মেয়ে সবকিছু বোঝে। আমি না হয় গাধা ছেলে, কিন্তু ও তো মন খুলে বলতে পারে যে ভাইয়া আমি আপনাকে ভালোবাসি, কিন্তু বলবে না। আমিও কম কিসের, আমিও বলবো না। যাক, এভাবে রুমে বসে থাকলে হবে না। বাইরে হয়তো অনেকেই এসেছে। কি দেখি বাইরের অবস্থা কি। রুম থেকে বের হয়ে দেখি সবাই চলে আসছে। এই তো আমার আম্মুও দেখি চলে আসছে। আমি আম্মুর সামনে গিয়ে বললাম, আম্মু তোমায় তো আজকে খুব সুন্দর লাগছে। এই কথা বলে আমি আম্মুর হাত ধরলাম। আম্মু আমার হাত ছাড়ে বলল, খুব কষ্ট করে মেকআপ করেছি আজকে, তুই কিস করে দিবি সব কিন্তু নষ্ট করে। আমি আমার আম্মুকে কিস করব, তাতে কার কি? আম্মু আমার মানে সবকিছু আমার। আম্মু আমার হাত ধরে আমার কপালে চুমু দিয়ে বলল, 1000 বছর বেঁচে থাক বাবা, সবকিছু তো তোদের জন্যই। হয়েছে আম্মা জান। ওই তো বাবা কেক নিয়ে বসে আছে, চলেন। আম্মু কেক কেটে আমাদের সবাইকে খাওয়ালেন। এক এক করে সবাই আম্মুকে গিফট দিল। শেষে সবাই বললো যে আমরা আমার আম্মুর জন্য কি নিয়ে আসছি। বাবা শুধু বলল, আমরা 3 বাবা ছেলে মিলে খুব বড় একটা গিফট রাখছি। এই কথা বলে বাবা ভাবিকে বলল, বৌমা, গিফটটা কোথায় নিয়ে আসো? কিন্তু বাবার কথা শুনে ভাবি মুখ কালো করে বলল, বাবা, গিফটটা তো আমার রুমে রেখেছিলাম, কিন্তু এটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ভাবের কথা শুনে আমার মাথা নষ্ট হয়ে গেল। ভাবি সব কি বলছে? আমরা আম্মুর জন্য একটা আংটি বানিয়ে নিয়ে আসছি। তবে এই আংটিতে শুধু সোনাই ছিল, একদম খাঁটি সোনা দিয়ে সবটা তৈরি করা হয়েছে।
কিন্তু ভাবি এসব কি বলছেন? ভাইয়ের দৌড়ে রুমে চলে গেল। ভাইয়ের পিছনে পিছনে আমিও রুমে গেলাম। ভাইয়ের রুমে খুঁজতে খুঁজতে বলল, কোথাও তো পাওয়া যাচ্ছে না। ভাবি বলল, আমিও তো বলছি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু সকালে আমি প্রিয়াকে এখানে আসতে দেখেছি, একবার ওর রুমে খুঁজে দেখি না। প্রিয়ার রুমের কথা শুনে আমি বললাম, ও আর যাই কিছু করুক, এসব জিনিসের প্রতি কখনো নজর দেবে না, এটা আমি বিশ্বাস করি। বাবা বলল, পেয়ে গেছে যেহেতু, তাহলে সবার রুম চেক করা হবে। বৌমা, তুমি প্রিয়া রুমে গিয়ে দেখো। বাবার কথা মতো ভাবিও করলো। প্রিয়া শুধু আমার মুখের দিকে তাকিয়েছে, কিছু বলছে না। আর বাইরের সবাই জেনে গেছে খাটের সামনে আংটি চুরি করা হয়েছে, আর কে যে এটা চুরি করছে এটা সবাই দেখে যাবে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভাবি আর ভাইয়া প্রিয়ার রুমে খোঁজাখুঁজি করছে। প্রিয়া আমার পিছনে ভয় দাঁড়িয়ে আছে। তবে আর যাই হোক, আমার এতটুকু বিশ্বাস আছে যে প্রিয়া কখনো এসব করতে পারে না। হঠাৎ করে ভাবি প্রিয়ার বিছানা থেকে একটা আংটি বের করে বলল, কে জানি বলছিল কে জানি বলছিল আমাদের বাসার কাজের মেয়ে খুব ভালো। এই হলো আজকে তার প্রমাণ। লোভে পড়ে মানুষ যা ইচ্ছে তাই করতে পারে। প্রিয়া তো এটা দেখে কান্না করে বলল, আপনারা এসব কি বলছেন? আর এটা যে আমার রুমে কিভাবে আসলো আমি এটাও জানি না, বিশ্বাস করেন আপনারা? ভাবি ঠাস করে প্রিয়ার গালে একটা চড় দিয়ে বলল, চুরি করেই যদি খাবি তো এখানে কেন এলি? আজকে কত বড় একটা অনুষ্ঠান, তার জন্য আজকে কত বড় একটা অনুষ্ঠান তোর জন্য নষ্ট হয়ে গেছে। একটা সামান্য জিনিসের লোভ তুই সামলাতে পারলি না। আমি আর কিছুই বলবো না, যা যা বলার আমার আম্মা বলবেন এখন। প্রিয়া আম্মুকে দেখে আম্মুর পায়ে পড়ে বলল, বিশ্বাস করেন খালামণি, আমি এটা করি নাই। আমাকে কেউ ফাঁসিয়ে দিয়েছে। আমি কসম করে বলছি আমি এটা করি নাই, বিশ্বাস করেন আপনি। আম্মু প্রিয়াকে তুলে বলল, খুব ভালো মেয়ে মনে করতাম আমি তোমাকে। ইদানিং আমার ছেলেও তোমার সাথে একটু বেশি করে কথা বলে। আমি সব কিছু বুঝে কিন্তু কিছু বলি না। আজকে ওরা প্ল্যান করে সব কিছু তৈরি করেছে। কেন এটা করলে? আম্মুর কথা শুনে প্রিয়া দৌড়ে আমার কাছে চলে আসলো, আমার হাত ধরে বলল, ভাইয়া, আপনি তো আমাকে বিশ্বাস করেন, আমি এটা করি নাই। প্রিয়া যে এমন কিছু করবে আমি কখনো ভাবি নাই। এতটা ভালোবাসি আমি ওকে, এত বিশ্বাস করিও আমি ওকে। আর আজকে এটাও কি করলো? আর করবে না কেন? এর দাম যে অনেক। এটা যদি একবার ও নিয়ে বাসা থেকে বের হয়ে যেত তাহলে সারা জীবন ওর আর কাজ করতে হতো না। আমার বাবা আর ভাইয়ের প্রবাসী অর্ধেক টাকায় এই আংটির পিছনে খরচ করছি। আর আজকে প্রিয়া এটা কিভাবে করলো মানতে পারছি না আমি। বুক কেটে কান্না আসছে আমার। আমি প্রিয়ার হাত ছেড়ে বললাম, খুব করে বিশ্বাস করতাম প্রিয়া তোমাকে, সবকিছু দিয়েছি আমি তোমাকে, আর আজকে এটা কেন করলে? অন্তত আমাকে তো বলতে পারতে, আমি দিয়ে দিতাম তোমাকে এটা। প্রিয়া কান্না করতে করতে বলল, আপনিও আমাকে বিশ্বাস করলেন না ভাইয়া? আমাকে ভাইয়া বলবে না, ভাইয়া বলার অধিকার তুমি হারিয়ে ফেলছো। এত করে প্রশ্ন করি তোমাকে, কেন এমন করলে? কেন প্রিয়া, কেন? প্রিয়া শুধু মাথা নিচে করে কান্না করছে। যেখানে আমি ওকে বিশ্বাস করছি না, সেখানে আর কে বা ওকে বিশ্বাস করবে? প্রিয়া আমার মনটাই ভেঙে দিল। এমনটা করবে আমি কখনো ভাবি নাই। খুব ভালো মেয়ে মনে করতাম আমি ওকে, আর আজকে ও প্রমাণ করে দিল যে কাজের মেয়েরা ভালো হয় না, ওরা সুযোগ বুঝে খুব করে চুরি করতে পারে। যাকে এত ভালোবাসি সে কিনা আজকে চুরি করছে। মনকে কোনোভাবে মানতে পারছি না আমি। প্রিয়া মাথা নিচু করে শুধু কান্না করছে, কিছু বলছে না। তবে হঠাৎ করে আম্মু বলল, এই বিষয়টা আমরা আর বড় করতে চাই না। খুব ভালো মেয়ে মনে করতাম তোমাকে, এক নিমিষেই সব কিছু শেষ করে দিলে। তোমার পরিবারকে আমরা কিছু বলবো না, তোমাকে শুধু এটাই বলবো যে এখান থেকে চুপচাপ চলে যাও, আর কখনো আমাদের এখানে আসবে না। তোমার মতন মেয়েকে আমাদের দরকার নেই। চুরি করেই যদি এত খাওয়ার ইচ্ছে হয় তাহলে যাও গিয়ে চুরি করো। তোমাকে আমরা সব কিছু দিয়েছিলাম, কিন্তু তুমি নিজে নিজে সব কিছু হারিয়ে ফেললে। প্রিয়া আম্মুর হাতে একটা ঘড়ি দিয়ে আম্মুর পায়ে হাত দিয়ে বলল, আজকে আমার কিছু বলার নেই। আমার কাছে প্রমাণ নেই যে আমি দেখাবো আমি চুরি করি নাই। তবে হ্যাঁ, আপনারা যদিও বলেন আমি চুরি করছি, ঠিক আছে, এখানে আমি কিচ্ছু বলবো না। তবে কেউ একজন ছিল যে আমাকে খুব করে বিশ্বাস করত। আজকে সে আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। আর ফিরিয়ে নেবে না কেন? আমার মতো মেয়ের জন্য কি বকা শুনবে? তবে সত্যি একটা কথা খালামণি, আমি চুরি করি নাই, কেউ আমাকে ফাঁসিয়ে দিয়েছে। তবে এর বিচার একদিন হবে হয়তো, কিন্তু সেই দিন আমাকে হাজার খুঁজলেও পাবেন না। আপনাকে আমি খুব সম্মান করি খালামণি, কিন্তু কখনো ভাবি নাই আমার নামে এমন কিছু মিথ্যা অভিযোগ উঠবে।
আপনি বলছেন আমি আপনার কথা মানব না, এটা তো হতে পারে না। আমি চলে যাব, আর কখনো ফিরে আসবো না। তবে আমি যাই করি, দোয়া করবেন আমার জন্য। আর এই ঘড়িটা আপনার জন্য কিনেছিলাম, তবে আমার বাবা মা আমাকে কখনো চুরি করা শেখায় নাই। যদি চুরি করতাম, আপনার বাসায় সব কিছু আমার জানা আছে কোথায় কী রাখা। হাসি পায় কি জানেন, এতদিন এখানে থেকেছি ঠিকই, কিন্তু আজকে কেউ আমাকে বিশ্বাস করে না। ভালো থাকবেন খালামণি। এই কথা বলে প্রিয়া আমার সামনে আসলো। প্রিয়ার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে। কি বলবো ওকে, বলার মতো আমার কাছে তেমন ভাষা নেই। চাইলেও ওকে আমি ফেরাতে পারবো না, কারণ প্রিয়া ভুল করেছে, অনেক বড় ভুল। প্রিয়া আমার দিকে কান্না মাখা কণ্ঠে বলল, আপনি অন্তত একবার আমাকে বিশ্বাস করে দেখতেন। ওরা আমাকে অপমান করবে যদি আজকে আমার গায়ে হাত তুলতো, তাও আবার এতটা কষ্ট লাগতো না যতটা আপনি দিয়েছেন আজকে। আপনার জন্য এত কিছু করলাম আমি, আর আপনি আজকে আমাকে বিশ্বাস করলেন না। আশা করি হয়তো আর কখনো আমাদের দেখা হবে না, আর যদিও হয়ে যায় তখন যেন আমি এটা প্রমাণ করতে পারি সেই দিন আমি চুরি করি নাই। তবে আপনার জন্য আমার মন থেকে মায়া একেবারে উঠে গেছে। আপনাকে যদি দেখাতে পারতাম আপনি আমার মনের কতটা গভীরে আছেন, তাহলে ঠিকই বুঝতেন, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করলেন না। খুব কষ্ট লাগলো জানেন। আমার মাহিকে দেখে একটু চলে যাব, ওকে একটু নিয়ে আসবেন? আমি দাঁড়িয়ে আছি দেখে প্রিয়া মাহিকে নিয়ে এলো, মায়ের গালে চুমু দিয়ে বলল, মা হওয়ার ভাগ্য হয়তো আমার নেই। ওকে কাছে পেয়ে সব কিছু পেয়েছিলাম, শুধু আফসোস থেকে গেল আজকে আপনারা কেউ কিচ্ছু বললেন না। কিন্তু একদিন ঠিকই বুঝবেন। তবে আমি কিছুটা হলেও বুঝতে পারছি আমার সাথে কে এমন করছে। এই নেন আপনার মেয়েকে। প্রিয়ার কোল থেকে মাহি আসতে চাইছে না, খুব কান্না করছে, তাও জোর করে দিয়ে দিল। প্রিয়ার চোখের পানি দেখে আমার কলিজাটা ফেটে যাচ্ছে, কিন্তু কিছু বলতে পারছি না। দরজার কাছে গিয়ে প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, খুব ভালোবাসতাম ভাইয়া আমি আপনাকে। আপনার বউ হওয়ার খুব ইচ্ছে ছিল, পারলাম না জীবন যুদ্ধে, হেরে গেলাম আমি। তবে এই বাসা থেকে বের হয়ে যাচ্ছি মানে সবার সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমাকে আজকে কেউ বিশ্বাস করে নাই, কিন্তু একদিন আফসোস করবেন। লাভ ইউ আমার প্রিয় ভাইয়া। এই কথা বলে প্রিয়া বাসা থেকে বের হয়ে গেল। আমি নিচে বসে কান্না করছি, মাই তো চিৎকার করে কান্না করছে। ছোট মেয়ে, এত কিছু বোঝে না ও। আম্মু মাইকে নিয়ে গেল, চোখ দিয়ে শুধু টপ টপ করে পানি পড়ছে। নিচ থেকে উঠে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। ওয়াশরুমে গিয়ে পানি ছেড়ে ইচ্ছা মতো কান্না করতে লাগলাম। কি করলাম আমি? নিজের হাতে ধরে নিজের জীবনটাকে নষ্ট করে ফেললাম কেন? প্রিয়া আজকে এই চুরি করতে গেল, এটা না করলে কত সুন্দর সবকিছু চলছিল আমাদের, আজকে এটা করে সবকিছু নষ্ট করে দিল। খুব ভালোবাসি আমি প্রিয়াকে। কান্না করতে করতে কখন যে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম বলতে পারে না। যখন চোখ খুললাম তখন থেকে আমি হাসপাতালের বেডে শুয়ে আছি। মনে হচ্ছে যেন আমার পুরো শরীর ব্যথার যন্ত্রণায় করছে। আমার পাশে আম্মু বসে আছে। আম্মু আমাকে চোখ খুলতে দেখে বলল, বাবা এখন কেমন লাগছে? আমি আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমি এখানে কিভাবে আসছি? তোরে আমার মারতে ইচ্ছে করছে। ওয়াশরুমের পানি ছেড়ে কি কেউ কান্না করে? দেখ তো, চোখ মুখ খুলে কি হয়ে গেছে। আমরা তো মনে করেছিলাম, দেখ বাবা, আমরা তোরে হারাতে চাই না। তুই একটা সাধারণ মেয়ের জন্য। আম্মু, ওকে তুমি সাধারণ মেয়ে বলবে, হয়তো ও তোমাদের কাছে সাধারণ মেয়ে হতে পারে, কিন্তু আমার কাছে ও অসাধারণ। খুব পছন্দ করতি ওকে। কি বলবো আমি আম্মু, ওকে এতটা পছন্দ করে ফেলছি যে বলার বাইরে। আমি তো চিন্তা করছিলাম তোমাদের বিরুদ্ধে গিয়ে ওকে আমি বিয়ে করব। থাক বাদ দে, এসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। আজকে একটা আংটির লোভ সামলাতে পারে নাই, এখন চিন্তা কর পরে কি করতে পারে। প্রিয়া তো এমন মেয়ে না আম্মু, ও কখনো এমন কিছু করবে না আমি জানি, কিন্তু কেন করলো আম্মু? এসব বাদ দিতে বলছি না আমি, ওর কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এত চিন্তা করিস না বাবা, পৃথিবীতে কি মেয়ের কমই আছে? আম্মু। এখন বাসায় যেতে পারবি তো? পারবো। আমাকে একটু ধরো, এখানে থাকতে আমার আর ভালো লাগছে না। আম্মুকে ধরে কোনো মতো বাসায় চলে আসলাম। রুমে গিয়ে বিছানায় শুয়ে শুয়ে শুধু প্রিয়ার কথা চিন্তা করছি।
প্রিয়া আমাকে সেদিন মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ও যদি চুরি করছে তাহলে ওকে কি আমি এটা থেকে বাঁচাতে পারিনি? সবই হলো আমার কপাল। বড় কথা হলো প্রিয়া হয়তো আমার কপালে ছিল না, এজন্য ওকে আমি পাই নাই। শেষ করে ফেলছি, যেহেতু সবকিছুই শেষ। যাকে বিয়ে করবো বলে আশা করেছিলাম সে চলে গেল, এখন আর বিয়ে করব না। আমার একটা মেয়ে আছে, ওকে নিয়ে পুরো জীবন কাটিয়ে দেবো। মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও আমি আর বিয়ে করব না। এখন নিজেকে একা একটু করে ফেলছি, আগের মতো কারোর সাথে কথা বলি না। যত দিন যায় ততই নিজেকে ঘরবন্দি করে ফেলছি। এখন মায়ের সবকিছু আমাকে দেখতে হয়। আজকে 1 মাস চলে গেল, তাও আমি কিছু বলতে পারি না কিভাবে যে দিনগুলো চলে গেল। তবে ইদানিং আমি শুনছি আমার পরিবারের সবাইকে আমার ভাবি কান মন্ত্র দেয় যে আমি যেন মিতুকে বিয়ে করি। মিতু নাকি আমার জন্য বিয়ে করে নাই, ও নাকি আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। আমার পিছনে ভাবি একেবারে উঠে পড়ে লেগেছে, কিন্তু এই মনে যে একজন জায়গা করে গেছে, তাকে রেখে অন্য কাউকে কিভাবে আমি বিয়ে করব? প্রিয়ার কথা এখনো ভুলতে পারি নাই, আবার এর ভিতরে অন্য কিছু বলে। তবে যে যাই বলুক, আমার এত বিয়ে করার ইচ্ছে নেই। এখন মাঝে মাঝে সিগারেট খাই, প্রিয়া চলে যাওয়ার পর থেকে এটা খাই মাঝে মাঝে, যখন নিজেকে খুব একাকিত্ব মনে হয়। প্রিয়া ঠিকই বলতো, এখন তো আর বলবেন না যে আমি তোমাকে ভালোবাসি। আমি যখন চলে যাব তখন শুধু আফসোস করবেন যে কি করলাম। আজকে ওর প্রতিটা কথাই সত্যি হতে চলেছে। প্রিয়া কাছে নাই, অথচ ওর কথাগুলো আজকে আমার খুব মনে পড়ে। বিকেলে ছাদে বসে বসে ফোনে গেম খেলছি, তখন পিছন থেকে একটা শব্দ আসলো যে কফি খাবেন। আমি পিছনে তাকে দেখে মিতু ম্যাডাম দাঁড়িয়ে আছে। অনেকদিন পর ওনাকে আমি এখানে দেখে বললাম, কি ব্যাপার ম্যাডাম, আপনি এখানে? মিতু না আমার পাশে বসে বলল, ফোনটা যদি একটু রাখতে তাহলে বেশ ভালো। আমি মিতু ম্যাডামের কথা মতো ফোনটা রেখে বললাম, বলেন কি বলবেন? বলছি কেমন আছো তুমি? আছি মোটামুটি। তো এখানে কি জন্য আসছেন? কেন, আমার বেস্ট ফ্রেন্ডের বাসায় আমি আসবো না? আপনি যেখানে যান কোনো মতলব ছাড়া যান না, যেটা আমি খুব ভালো করে জানি। এখন বলেন সত্যি কথা, এখানে কেন আসছেন? আমার বাবা মা আসছে এখানে, এই জন্য ওনাদের সাথে এখানে এসেছি। আর শুনলাম তোমাদের বাসার কাজের মেয়ে। যেই পর্যন্ত বলছেন যেই পর্যন্তই থেমে যান। যদি নিজের ভালো চান, আমার পরিবারের ছাড়া বাইরের কেউ ওকে এই কথা বলতে পারবে না। বললে একদম কি যে করবো হিসাব নেই। আমার কথা শুনে মৃদু চুপ হয়ে গেল, কিন্তু একটু পরে বললো, সরি, আর বলবো না। এখন বলেন, এভাবে আর কতদিন থাকবেন? একটা বিয়ে তো করতে পারেন। তুমি যদি হ্যাঁ বলো তো আমি আজকেই বিয়ে করে নেবো। আপনি বিয়ে করবেন, এতে আমার হ্যাঁ বলার কি আছে? আপনার মন যাকে চায় তাকে বিয়ে করেন, আমি কি না করছি আপনাকে? বিয়ে তো করবো তোমাকে, এই জন্য তোমার অনুমতি লাগবে না আমার। তোর কথা শুনে আমি হাসতে হাসতে বললাম, আমি আপনাকে বিয়ে করব? বাবা, এই কথা কে বললো আপনাকে? নিচে বাবা মা সেই বিষয়ে কথা বলছে। কথা বললে কি হবে? আমি তোমাকে বিয়ে করলে তো। আমি যখনই বলি তখনই তুমি শুধু না না করো। কেন এমন করো? আমার মাঝে কি এমন নেই? আমি তোমাকে ভালোবাসি বলে সবকিছু তোমাকে উজাড় করে দিতে চেয়েছিলাম। এটা কি আমার ভুল ছিল? আমি কি তোমাকে ভালোবাসতে পারি না? তোমার জন্য সবার সামনে অপমানিত হয়েছি। আমি বুড়ো হয়ে গেছি বলে আমাকে বিয়ে করবে না? আমার থেকে 3 বছরের বড় তুমি, তাও কেন না করো বলো? আমি তোমার থেকে বড়, এটাই কি আমার অপরাধ? আমি মিতু ম্যাডামের দিকে তাকিয়ে আছি, কি বলবো ওনাকে? বলার মতো ভাষা নেই। তবে আমি যে এই মনে প্রিয়াকে জায়গা দিয়েছি, ওকে ছাড়া আমি অন্য কাউকে কোনোদিন বিয়ে করতে পারবো না। আমি এবার বললাম, জানেন কি ম্যাডাম, নিয়তের বড় লীলা খেলা। যাকে আমি ভালোবাসি সে কাছে নাই। আজকে ছোট একটা ভুলের কারণে ওকে আমি হারিয়েছি। আপনাকে বললে কি বুঝবেন? প্রিয়াকে ভালোবাসো তুমি? অনেক অনেক, যেটা বলার বাইরে। কয়েকদিন পর আমরা বিয়ে করতাম, কিন্তু তার আগেই সবকিছু শেষ হয়ে গেল। ও তো গরিব ঘরের মেয়ে, আর ওর মাঝে কি এমন আছে যা আমার মাঝে নেই? এই জন্য আমি আপনাকে পছন্দ করি না, জানেন? এখন আবার কি বলছি আমি? আপনি কাউকে সম্মান দিয়ে কথা বলেন না, নিজেকে খুব বড় মনে করেন। আপনার মনের ভিতরে অনেক ধুলোবালি আছে, ওগুলো আগে পরিষ্কার করেন। চলো নিচে যাই, দেখি সবাই মিলে কি সিদ্ধান্ত নিয়েছে। আমি যাবো না নিচে, আপনার দরকার হলে আপনি যান। আমার এক কথা, আমি এখন বিয়ে করব না। বিয়ে না করলে জোর করে বিয়ে করব তোমাকে, নইলে তুলে নিয়ে যাব। হুমকি দিলেন বুঝি আমাকে? মৃদু আমার চুল টেনে বললো, হুমকি মনে হলো তাই দিয়েছি। এখন আমি গেলাম, তুমি থাকো। আর যে চলে গেছে তাকে নিয়ে এত চিন্তা করবে না, ও আর কখনো ফিরে আসবে না, আসার কোনো সম্ভাবনাই নেই, বুঝলে? এই কথা বলে মিতু নিচে চলে গেল। আমি একা একা বসে আছি। আমার পরিবার যে এখন কি নাটক শুরু করছে কে জানে। তবে আমি যাই কিছু করি না কেন, মিতুকে কোনো মূল্যে আমি বিয়ে করব না। ও সুন্দর আছে, এটা আমি মানলাম, কিন্তু কোনো এক কারণে ওকে আমার পছন্দ হয় না। হয়তো আমার মনের ভিতরে প্রিয়া আছে, এজন্য ওকে আমার এতটা পছন্দ নয়। যাক, অনেকক্ষণ এখানে বসে আছি,
এখন নিচে যাই, নিচে গিয়ে দেখি সবাই কি করছে। আমি ছাদ থেকে ধীরে ধীরে নিচে চলে গেলাম। নিচে গিয়ে দেখি অচেনা কয়েকজন আমাদের বাসায় আসছে, আর মেয়ে তো একটু দূরে বসে আছে। আমি ওদের দেখে বুঝে ফেলছি যে ওনারাই হয়তো মিতুর বাবা মা। আম্মু আমাকে ডাক দিয়ে বললো, লাদেন এখানে আয় তো একটু বাবা। আমি আম্মুর কথা শুনে শুধু বললাম, আম্মু আমার মেয়ে হয়তো ঘুম থেকে উঠে গেছে, এই জন্য আমি রুমে গেলাম। সমস্যা নেই, তোমরা কথা বলো, আমি আছি। এই কথা বলে আমি রুমে চলে গেলাম। গিয়ে দেখি আমার মেয়ে সত্যি ঘুম থেকে উঠে গেছে। আমাকে দেখে মায়ে একটা হাসি দিয়ে বললো, বাবা। আমার মেয়েটা মাত্র বাবা মা ডাক শিখেছে, এর ভেতরে ওর মাকে হারিয়ে ফেললো। এখন ওকে রেখে যদি আমি আরেকটা বিয়ে করি তাহলে কি হবে? যেভাবে আছি সেভাবেই একা থাকবো। আমি আমার মেয়ের পাশে শুয়ে ওকে নিয়ে খেলা করছি। মিতু দরজার কাছে দাঁড়িয়ে বললো, আমি ভিতরে আসবো কি? সেদিনের মতো কিছু করবেন না তো আবার? এসব বলে আর লজ্জা দিবেন না। তাহলে ঠিক আছে, ভেতরে আসেন, সমস্যা নেই। মিতু ভেতরে এসে বললো। দেন তো আমার কোলে মাহিকে। মিতুকে দেখে আমার মেয়ে কান্না করে দিল। এই জন্য আমি বললাম, ও যার তার কোলে যায় না, বুঝলেন? ওর একজন আম্মু ছিল, ওকেও হারিয়ে ফেলছে, এই জন্য আমাকে ছাড়া অন্য কারো কোলেও যাবে না। সমস্যা নেই আমার, আমাকে দেখে দেখে ওর অভ্যাস হয়ে যাবে, তখন এমনিই পরে আমাকে আম্মু বলে ডাকবে। দেখেন, এখান থেকে যান, মন মেজাজ খারাপ করবেন না কিন্তু। আমার সাথে আপনি এমন করেন কেন? আমি কি খারাপ কিছু বলেছি? আমাদের দুই পরিবার মিলে আমাদের বিয়ে ঠিক করেছে, এই জন্যই তো আপনার মেয়েকে এখন থেকে আমাকেই দেখতে হবে। বাসায় গিয়ে বসে বসে স্বপ্ন দেখেন, শুধু খালি বিয়ে বিয়ে করে। যান তো এখান থেকে। চলেই যাব, তোমাদের বাসায় তো আর থাকতে আসি নাই। আমি কিছু আর না বলে চুপচাপ আছি। মিতু না আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, হয়তো আমি কিছু বলবো মনে করছে। কিন্তু যখন দেখলো আমি চুপচাপ আছি, তখন মিতু ম্যাডাম চুপচাপ বের হয়ে চলে গেল। আমার পাশে শুয়ে মাহি আবার ঘুমিয়ে গেল। মাহি ঘুমাতে আমি বাইরে গেলাম, গিয়ে দেখলাম ভাবের মুখে সেই হাসি। কিন্তু এই হাসি যে কিসের জন্য এটা তো আমি জানি না। কি আমি গিয়ে আম্মুর পাশে বসতে আম্মু বললো, বাবা আমরা তোর বিয়ে ঠিক করেছি, সামনের মাসেই তোর বিয়ে। ভালো তো, বিয়ে ঠিক করছো। এক কাজ করো, আমি তো আর বিয়ে করবো না, আমার জায়গায় আমার বিয়েটা বাবা করে নিবে। কি বলো আম্মু? নতুন একটা মা পাবো, আবার মেয়ে নাকি টিচার, ভালোই হবে। কি বলো? আম্মু আমার দিকে চোখ ঘুরে বললো, এসব কি বলছিস তুই? হ্যাঁ, আমাদের সাথে মজা করিস? এখন বল, আমরা যে তোর বিয়ে ঠিক করেছি এতে তুই কি খুশি তো? আমি সরাসরি বললাম আমি এই বিয়ে করতে পারবো না, ওকে আমার পছন্দ নয়। আমার কথা শুনে ভাবি দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে বললো, এখন বিয়ে করবে কেন? সারা জীবন তো ভাই আর বাবার উপরে বসে খেয়েছো, নিজে তো একটা টাকাও ইনকাম করো না। এখন চাকরিজীবী একটা মেয়ে দেখে বিয়ে ঠিক করেছি, এতে তার হবে না। তোমার তো এই কাজের মেয়েই লাগবে নষ্টমী করার জন্য। আমার বান্ধবীর সাথে তো আর এইসব পারবে না। আমার তো মনে হয় এখানে কাজ করতে আসি নাই, এখানে আসছিল চুরি করতে। আর তোমাকে প্রেমের জালে ফাঁসিয়ে কিছু টাকা হাতিয়ে নেবে বলে চিন্তা করেছিল, আর তুমি বোকার মতোর কথা বিশ্বাস করে নিলে। রুমের ভেতরে কি করে কাজের মেয়েকে শাড়ি পরিয়ে দেয়, আবার সাজিয়েও দেয় নাকি না জানি। গোপনে গোপনে আরো কত কিছু করেছো। বোকা একটা মেয়ে পেয়ে এইসব করছো, লজ্জা করে না? আবার বলে আমার বান্ধবীকে বিয়ে করবে না। ভাবির কথা শুনে ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, জানিস ভাইয়া, ভাবিকে আমি কতটা সম্মান করতাম, কিন্তু উনি আমাকে এই কথাটা বলতে পারলো। হ্যাঁ, এটা সত্যি, প্রিয়াকে আমি পছন্দ করি, তবে মিতুর মতো প্রিয়া নষ্টা মেয়ে না। এত যে বেস্ট ফ্রেন্ডের প্রশংসা করে, সেদিন কি করেছিল? নষ্টা মেয়ে না তো কি প্রিয়া নষ্টা মেয়ে? গরিব ঘরের মেয়েরা আর যাই করুক সম্মান করতে জানে। তবে এতদিনে আমার মাথায় একটাই কথা ঘুরপাক খাচ্ছে, যে প্রিয়া কিভাবে চুরি করতে পারে? ও তো এমন মেয়ে না। তবে খুব শীঘ্রই আমি সত্যি কথা বের করে ফেলবো। আর বেস্ট ফ্রেন্ডের প্রশংসা না, আমি তোর বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করলাম না, আর কারো টাকায় আমার চলতে হবে না। আমার বাবাটাকে কি কম আছে? তোর মতো গরিব ঘরের মেয়ে এসে আজকে ধনী হয়ে এই কথা বলিস? ভাইয়ার বউ না হলে তোর তো আমি। ঠাস ঠাস। এই, তোর সাহস কি করে হয় আমার বউকে তুই করে কথা বলার? আর ওকে কি বলিস? গরিব ঘরের মেয়ে। তোর মতো 3টে ছেলেকেও কিনে ফেলতে পারবে। কাকে কি বলিস? আজ থেকে তোর সাথে আমার সবকিছু শেষ। তোরে আর 1 টাকাও আমি দিব না। ভাইয়ার চর খেয়ে মাথা নিচু করে দিলাম। রাগ হয়েছিল অনেক, কিন্তু ভাইয়াকে সম্মান করি বলে কিছু বলে নাই। শুধু আম্মুর দিকে তাকিয়ে বললাম, আমাকে কেউ টাকা দেয় না, আর আমার দরকার নেই কারো টাকায় চলা, কারো কথা শুনে যে আমার কাউকে বিয়ে করতে হবে, এটাও না। বেস্ট ফ্রেন্ড না, ও যদি আর একবার আমার কাছে আসে, আম্মু বাইরের ছেলে পেলে এনে সবকিছু করিয়ে ভিডিও করে ভাইরাল করে দেবো, পরে দেখি কে কি করে। আর একটা কথা আম্মু, আমি এখন বিয়ে করবো না, যার তার কথা শুনে আর কখনো এমন করবে না। এই কথা বলে আমি রুমে চলে গেলাম। ভাবি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে রাগে ফুসছে, কিছু বলতে পারছে না। আসলে মানুষ ঠিকই বলে, ভাই ধন বড় ধন, রক্তের বাঁধন। ভাই যদি নষ্ট হয় সেটা ভাবের কারণ। আমাকে এইভাবে বসে থাকলে থাকা হবে না।
কিছু একটা আমার করতে হবে। তবে ভাবি যদি আমাকে বকা দিত আমার একটু গায়ে লাগতো না, কিন্তু প্রিয়ার নামে উল্টাপাল্টা বলছে, এই জন্য আমার খুব রাগ হয়েছে। কি করিস বাবা? আম্মুকে দেখে বললাম, আম্মু কিছু কি বলবে? দেখ, উনি তোর ভাবি হয়, যা ইচ্ছে তাই বলা যাবে না। তুমিও শেষ পর্যন্ত ওর পক্ষ নিলে? ঠিক আছে, তোমরা তোমাদের মতোই থাকো, আমি আমার মেয়েকে নিয়ে একা একাই চলতে পারবো, কাউকে লাগবে না আমার। দেখ বাবা, আমি এটা বলি নাই, বললাম ভাইয়ে ভাইয়ে ঝগড়া করলে হবে। ও যে কেমন ভাই আমার চেনা হয়ে গেছে, ওর কথা আর বলবে না। তবে একটা কথা আমি অগ্রিম বলে দিচ্ছি আম্মু, এই ভাবি খুব শীঘ্রই বড় একটা কিছু করবে আমাদের সাথে। আমার কেন জানি মন তাই বলছে। হয়েছে তোর, আর উল্টোপাল্টা কথা বলতে হবে না। আর তাছাড়া মিতু তো ভালোই, যদি কিছু করে থাকে ও, সেটা তোর ভালোর জন্যই করেছে। এখানে বিয়ে না করার কি আছে বল? আমি ওকে বিয়ে করবো না মানে করবো না, এক কথা কতবার বলবো বলো? ঠিক আছে, আমি তোর বাবাকে না করে দিব নে। আর ভাবিকে বলবে আমার সাথে যেন কথা না বলে কোনো, আমি ওনার কথা শুনতে চাই না। এভাবে বলিস না বাবা। প্লিজ আম্মু যাও, আমার এমনি খুব মন খারাপ। মায়ের দিকে খেয়াল রাখিস, আর তোর যা ইচ্ছে হয় কর, আমরা তোরে না করব না, তবে যেটা তোর জন্য ভালো সেটাই করবি। আম্মু চলে যাওয়ার পর আমি মায়ের পাশে শুয়ে গেলাম। ভাবির এই রূপের কথা আমি আগে থেকেই জানি, উনি কতটা স্বার্থপর মহিলা। তাও ভাবি হয় বলে কিছু বলি না। আমি সকালে রুমে শুয়ে আছি, তখন আম্মু বললো, চল না বাবা, কোথা থেকে ঘুরে আসি, বাসায় থাকতে ভালো লাগছে না আর। আম্মুর কথা শুনে বললাম ঠিক আছে, গিয়ে রেডি হও। কিছুক্ষণ পর আম্মুকে নিয়ে বের হলাম।